আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকের এই সেশনে আমি আপনাদের সঙ্গে আছি শ্রেয়সী দত্ত। আজকের এই সেশনে আমরা কথা বলবো কিভাবে একটি প্রেজেন্টেশন রেডি করতে হয়, প্রেজেন্টেশন স্কিল কিভাবে বাড়াতে হয়। প্রেজেন্টেশন স্কিল নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আছে ডক্টর তাসদিক হোসেন দীপ ভাইয়া, রিসার্চ অ্যাসোসিয়েট, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি কেয়ার অ্যান্ড মেন্টাল হেলথ, ইউনিভার্সিটি অফ লিভারপুল। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রেয়সী আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। ভাইয়া আপনাকে অনুরোধ করছি তাহলে আমাদের প্রেজেন্টেশন স্কিল নিয়ে যে আপনি সেশনটি করবেন সেটি শুরু করার জন্য। ওকে। শ্রেয়সী, আমার মনে হয় আমি অডিয়েন্সকে একটু বলে দিই, আমরা আজকে একটা ফর্মাল প্রেজেন্টেশন দিব। একটু প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়, একটা প্রেজেন্টেশনে কি কি পার্ট থাকা উচিত, কিভাবে একটা প্রেজেন্টেশন আরো অ্যাট্রাকটিভ করা যায়, তারপরে হয়তো আমরা নিজেরা একটু ডিসকাস করব যদি তোমার কোনো কোয়ারি থাকে এবং অডিয়েন্সের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ। আমার মনে হয় প্রেজেন্টেশনটা আমরা আগে শেষ করি, দেন আমরা জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। শ্রেয়সী, প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? ভাইয়া এখনো তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। আমি এখানে ওপেন করে রেখেছি, সো সম্ভবত এখন ঠিক আছে, হ্যাঁ, রাইট? এখন এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, পারফেক্ট। সো আজকের যেটা আমি বললাম একটু আগে, যে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার আ প্রেজেন্টেশন। আমার জন্য খুব প্রেশাস একটা টপিক এসেছে, কারণ আমার প্রেজেন্টেশন মানে এক একটা মানুষের ফ্যাসিনেশন থাকে। আমার ভালো লাগে প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে, প্রেজেন্টেশন দিতে। একদম মানে ছোটবেলা থেকে আসলে যে বিতর্কের একটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, এবং সেটাও আমি মেডিকেলে আমার যে ক্লিনিক্যাল যতটুকু সময় আমি কাজ করার সুযোগ পেয়েছি ইন্টারনেট এবং এরপর পাবলিক হেলথে, সব জায়গাতেই আসলে এই স্কিলটা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। সো প্রেজেন্টেশন স্কিল, এই স্কিলে যাওয়ার আগে আমার মনে হয় যে একটু ফর্মাল একটু কমন ডিসকাশন আমরা করতে পারি যে আসলে প্রেজেন্টেশন জিনিসটা আসলে কি। খুব সহজভাবে যদি বলি তাহলে প্রেজেন্টেশন হচ্ছে যে একটা মানুষের আইডিয়া, তার যে চিন্তা, কোনো একটা ফাইন্ডিং হতে পারে রিসার্চের, কোনো ক্লিনিক্যাল কেস হতে পারে। আমি জিনিসটাকে পুরোপুরি আসলে মেডিকেলের কনটেক্সটে বলার চেষ্টা করছি। এটাকে যখন কোনো একটা অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, এটাকে কিন্তু আমরা নর্মালি প্রেজেন্টেশন বলে থাকি, যেটা একটা খুবই একটা মানে কমন সর্ট অফ কমিউনিকেশন। সোজা কথা, এটা একটা কমিউনিকেশন রেডি একটা অংশ, যেটা কিছু স্পেসিফিক টুল ব্যবহার করে আমরা সহজবোধ্য করে, সহজবোধ্যটা আসলে সবার জন্য হয়তো প্রযোজ্য না, বা তারপরে কিছু টুল ব্যবহার করে আমরা এটা একটা অডিয়েন্সের সামনে তুলে ধরি আমাদের যে চিন্তা বা আমাদের যে ফাইন্ডিং গুলো থাকে, বা আমাদের যদি কোনো প্রপোজাল থাকে সেই জিনিসটাকে। সো প্রেজেন্টেশনের গুরুত্ব, প্রেজেন্টেশনের যে গুরুত্বটা সেটা মেডিকেল সায়েন্সে কতটুকু, আমি শুধু পাবলিক হেলথের মধ্যেই কনফাইন থাকতে চাচ্ছি না, আমি ব্রডার সেন্সে যদি বলি তাহলে প্রেজেন্টেশনের গুরুত্ব কিন্তু একদম একজন মেডিকেল স্টুডেন্টের শুরু থেকেই। আমরা যখন ধীরে ধীরে দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ওয়ার্ডে যাই, আমাদের টিচাররা কি বলেন যে লং টেস্ট প্রেজেন্ট করতে হবে, এই যে প্রেজেন্ট করতে হবে, রাইট? এরপরে যখন আমরা ইন্টার্ন হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ক্লিনিক্যাল কেস প্রেজেন্ট করতে, ইন্টার্নের আগেও মেডিকেল স্টুডেন্ট অবস্থাতেও কিন্তু আমাদের বিভিন্ন সময় সেশন হয়, তখন আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। এবং তখনও কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে, এখন মডার্ন কিছু টেকনোলজি, টেকনোলজি আমি বলবো না, কিছু অ্যাপ্রোচ আছে, অনেক সময় পোস্টারের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু আমরা ক্লিনিক্যাল কেসগুলোকে প্রেজেন্ট করে থাকি আমাদের টিচারদের সামনে, ক্লাসমেটদের সামনে, সিনিয়রদের সামনে বা জুনিয়রদের সামনে। আমি যদি আমার কাজের জায়গা থেকে দেখি, পাবলিক হেলথের বা গবেষণার জায়গা থেকে, তাহলে এখানে তো প্রেজেন্টেশনের কোনো বিকল্পই নেই। আমরা যখন একটা প্রপোজাল তৈরি করছি, মানে একটা একটা গবেষণা যে আমরা করব, তার আগে আমাদের একটা কনসেপ্ট নোট বা প্রপোজাল তৈরি করতে হয়। সেটা আমরা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করি, বা যারা এখন মাস্টার্স করছেন আমি তাদেরকে বলবো, তারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা মাস্টার্সের, মানে পাবলিক হেলথের মাস্টার্সের কথা বলছি, কিন্তু একটা পার্ট আছে রিসার্চ, যেটা থিসিস জমা দিতে হয়। তো এই থিসিসটা কিন্তু প্রপোজাল ডিফেন্সের মাধ্যমেই আপনাকে প্রোগ্রেস করতে হয়। তো প্রপোজালটা কি, আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি আপনার শিক্ষকদের সামনে এবং ক্লাসমেটদের সামনে প্রেজেন্ট করছেন, প্রশ্ন নিচ্ছেন, কারেক্ট করছেন জিনিসটাকে, আবার নতুন করে রেডি করে জমা দিয়ে এথিক্যাল ক্লিয়ারেন্স দিয়ে আপনি রিসার্চে নেমে পড়ছেন। সো আমরা গবেষণার ক্ষেত্রে যখন প্রপোজালটা প্রেজেন্ট করছি, সেটা থেকে শুরু করে যখন আস্তে আস্তে আমাদেরকে আমরা রেজাল্ট গুলো হাতে পেয়ে যাচ্ছি, মানে ফাইন্ডিং গুলো আমাদের হাতে আসছে, সেটাও কিন্তু আমরা প্রেজেন্ট করি ডেসিমিনেশন ওয়ার্কশপের মাধ্যমে, বা কোনো রিসার্চ কনফারেন্সে যে আমাদের যখন, যদি আমি এমপিএইচ এর কথা বলি, তাহলে এমপিএইচ এর প্রপোজাল যেমন প্রেজেন্ট করতে হয়, আবার যখন ফাইন্ডিংটা হাতে চলে আসছে তখনও কিন্তু সেটা প্রেজেন্ট করতে হয়, এবং তারপরে আপনি ডিগ্রিটা কমপ্লিট করতে পারেন। তাহলে
তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তার মানে একজন পাবলিক হেলথের যিনি কাজ করছেন, প্রফেশনাল বলি বা গবেষক বলি, সবাইকে কিন্তু একদম শুরু থেকেই এই প্রেজেন্টেশন স্কিলটা বা প্রেজেন্টেশনের যেই ছোট ছোট যে টিপগুলো সেটা একদম অ্যাডাপ্ট করেই তাকে নেক্সট স্টেপে যেতে হচ্ছে। এবং শুধুমাত্র পাবলিক হেলথ বা একজন ক্লিনিশিয়ানের ইন্টার্নশিপের কথা আমি বলবো না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে প্রেজেন্টেশনের একটা বড় গুরুত্ব আছে। একজন শিক্ষক আমাদের মধ্যে জুনিয়র যারা আছে, যারা শিক্ষকতা করার স্বপ্ন দেখছেন, এবং আমাদের মেডিকেলে কিন্তু যারা আমরা পড়েছি বা পড়ছি, আমাদের সবাইকে কিন্তু কখনো না কখনো এই টিচিং আমাদের অ্যাডাপ্ট করতেই হয়েছে, পড়াতেই হয় আমাদেরকে। তো সেখানেও কিন্তু প্রেজেন্টেশন স্কিলের একটা ভয়ঙ্কর রকমের গুরুত্ব আছে। ওই যে রিডিং পড়া, যা লেখা আছে আমরা জাস্ট রিডিং পড়ে চলে গেলাম, বা যেটা বইতে আছে সেটাই আমরা হুবহু তুলে দিলাম, কোনো এক্সাম্পল আমরা ব্যাখ্যা করলাম না, এই কিছু কিছু প্রবলেম হয়ে যায় বলেই কিন্তু আগ্রহটা থাকে না। অনেকেই প্রেজেন্টেশন জিনিসটাকে অনেক বোরিং মনে করে, অথচ প্রেজেন্টেশন কিন্তু হতে পারে অসম্ভব রকমের অ্যাট্রাকটিভ, হতে পারে অসম্ভব রকমের এন্টারটেইনিং, যেটা থেকে একটা মানুষ শিখতে তো পারবেই, পাশাপাশি কি একটা ঘন্টা বা 40 মিনিট বসে থাকছে ক্লাসে বা কোনো সেটিং এ, এখন আমরা অনলাইনে সেশন গুলো নিচ্ছি, সেখানে কিন্তু আমরা ভয়ঙ্কর সুন্দরভাবে জিনিসটাকে, ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করছি, অনেক সুন্দর করে কিন্তু আমরা জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি, যেখানে আগ্রহটাও থাকে, পাশাপাশি আমরা শেখার জায়গাটাও পুরোপুরি ফুলফিল করতে পারি। যদি আমরা একটু প্রোগ্রেস করি যে কোন কোন ফ্যাক্টর আমাদেরকে কনসিডার করতে হবে একটা প্রেজেন্টেশন ডেভেলপ করার জন্য এবং ডেলিভারি করার জন্য। যদি আমি এখানে এমফাসিস দিচ্ছি যে দুইটা ওয়ার্ড, সেটা আপনাদেরকে দেখতে বলি ডেভেলপ, তার মানে একটা প্রেজেন্টেশন যখন আমি তৈরি করছি সেখানে কিন্তু আমাকে কিছু স্পেসিফিক ফ্যাক্টরস এর কথা চিন্তা করতে হবে। এবং যখন আমি ডেলিভারি করছি, তার মানে যখন আমি পুরো একটা স্টেজে দাঁড়িয়ে অথবা এখন জুমের মাধ্যমে বা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে যখন আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, তখনও কিন্তু আমাকে একটা অ্যাপ্রোচ বা একটা প্ল্যান করে সেটাকে প্রেজেন্ট করতে হবে। এবং যদি প্রথম ফ্যাক্টরটা আমি দেখি সেটা হচ্ছে কনটেক্সট, মানে একটা প্রেজেন্টেশন আমি কোথায় দিচ্ছি, কিসের উপরে প্রেজেন্টেশনটা আমি দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, এই প্রেজেন্টেশনটাকে আমার মাস্টার্সের থিসিস, এটা কি কোনো মাস্টার্সের প্রপোজাল, এটা কি কোনো ক্লিনিক্যাল কেস প্রেজেন্টেশন কোনো ইন্টার্নশিপে, নাকি স্টুডেন্ট হিসেবে আমি একটা কেসের কোন একটা ছোট্ট অংশ প্রেজেন্ট করছি, কি গ্রুপ নাকি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, যেটাই আমি বলি না কেন, একটা প্রেজেন্টেশনের কনটেক্সট খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারাটা, এবং সেই কনটেক্সটের উপর বেসিস করেই কিন্তু আমি আমার প্ল্যানিংটাকে সেট করবো যে আমি কিভাবে প্রেজেন্টেশনটা আসলে দিব, আমার ডেলিভারিটা কি হবে। দ্বিতীয়ত যদি আমি বলি, তাহলে যে মেসেজটা আমরা দিচ্ছি, তার মানে যে ইনফরমেশনটা, যে কন্টেন্ট আমরা দিচ্ছি, আমি এখানে মেসেজ শব্দটা ইন জেনারেল ব্যবহার করছি, এটা আসলে হচ্ছে কন্টেন্টটা, মানে আমার পাওয়ার পয়েন্ট যেটা আমি প্রেজেন্ট করছি বা আমি দাঁড়িয়ে যেটা নিয়ে কথা বলছি, সেই কন্টেন্টটা আসলে কি, এটা আসলে কোন জিনিসটা আমি অডিয়েন্সকে ডেলিভারি দিতে চাচ্ছি, তাদেরকে আমি শোনাতে চাচ্ছি, তাদের সাথে আমি ডিসকাস করতে চাচ্ছি। তৃতীয়ত যদি আমি বলি, প্রত্যেকটা প্রেজেন্টেশনের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে। একজন প্রেজেন্টার হিসেবে আজকে আমি যখন কথা বলছি অ্যাক্সিস মেডিকেল স্কুলের আমাদের যেই বন্ধুরা আছে বা আমাদের জুনিয়র সিনিয়র যারা আছেন, আমি আমার আমার নিজের এক্সপেকটেশনটা কি, যে আমার প্রেজেন্টেশনের উপরে একটা, আমি মনে করি যে একটা খুব প্যাশন কাজ করে, আনন্দ কাজ করে, আমি কখনো ভয় পাই না কোনো প্রেজেন্টেশন দিতে। এবং আমি মনে করছি কিভাবে আমি এই ভয়টাকে অতিক্রম করলাম বা কিভাবে প্রেজেন্টেশনটাকে আমি একটা আনন্দের জায়গায় পরিণত করছি, সেই জায়গাটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছি। এবং যারা অডিয়েন্স আছে আমি বলবো তাদের এক্সপেকটেশনটা কি, তারা হয়তো কেউ আশা করছেন, অনেকেই আছেন আমি জানি অনেকের মধ্যে একটা ব্যারিয়ার কাজ করে, কমিউনিকেশন ব্যারিয়ার থাকতে পারে, লিঙ্গুইস্টিক ব্যারিয়ার থাকতে পারে, অনেক সময় কালচারাল কিছু ব্যারিয়ারও কিন্তু থাকতে পারে, সেটা আমরা ডিসকাস করবো একটু করে। সো মনে হচ্ছে যে আচ্ছা, যদি এই সেশনটা আজকে অ্যাটেন্ড করি তাহলে হয়তো এইটার সম্পর্কে আমি জানতে পারবো যে কিভাবে আমরা ব্যারিয়ারটাকে অতিক্রম করতে পারি। আবার অনেক অডিয়েন্স চিন্তা করছেন যে আচ্ছা, আমার কাছে তো মনে হয় যে তাজিক ভাই যখন প্রেজেন্ট করেন ভালোই করেন, তাহলে একটু দেখি যে কিভাবে উনি আসলে কোন টিপটাকে বা তাদের থেকে উনি শিখেছেন, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আবার অডিয়েন্স এক্সপেক্ট করতে পারে যে খুব নতুন একটা জিনিস, আমরা তো নর্মালি অ্যাক্সেসে কি করি, আমরা ক্লিনিক্যাল টপিক নিয়ে কথা বলি বা রিসার্চ শিখি, আজকে একেবারেই ডিফারেন্ট। প্রতিদিন যে প্রেজেন্টেশন গুলো হচ্ছে, এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন গুলো তৈরি হয় কিভাবে, দেখি আজকে আমরা শিখি। সো ইস্যুটা হচ্ছে যে এক একজন কিন্তু এক এক চিন্তা নিয়ে একটা সেশনে আসেন। তো আমি যখন বলছি আমার জায়গা থেকে, আমি যদি সবগুলো চিন্তাকে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি করতে চাই, তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা সাকসেসফুল নাও হতে পারে। সো একজন স্পিকার হিসেবে আমার জায়গাটা থাকবে যে আমি কতটুকু দিতে চাই, কতটুকু আমি এই টার্গেট অডিয়েন্সটাকে ধরতে পারছি, তাদের সেন্সটাকে বুঝতে পারছি, এবং অ্যাক্সিসের যে মটোটা আছে আজকে এই সেশনটা আয়োজন করার পিছনে, সেটার সাথে আমি কতটুকু কম্প্রিহেন্ড করতে পারছি। কেন আমি এই কথাগুলো বলছি, কারণ যখন আমি একটা প্রেজেন্টেশনের কনটেক্সটটা চিন্তা করি, তখন তারা অর্গানাইজ করছে, সেটার পেছনে কি উদ্দেশ্য আছে, কাদেরকে টার্গেট করে প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে কিন্তু এক্সপেকটেশনটাকে আমরা অ্যাসেস করতে পারি যে যারা আসছেন, যারা শুনছেন,
তারা কি এক্সপেক্ট করে প্রেজেন্টেশনটা শুনতে আসছেন বা দেখতে আসছেন। অডিয়েন্সের রিয়াকশনটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যদিও সেটা আসলে খুবই অ্যাবস্ট্রাক্ট, খুবই আপেক্ষিক। একজন স্পিকার প্রেজেন্ট করার পর মনে হতেই পারে যে আমি খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছি, যেটা সবার জন্য খুব উপকারী হবে, আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই রকম ভাবে অডিয়েন্স পোলিং করলে দেখা যাবে যে 100 জনের মধ্যে হয়তো 70 জনের কাছে প্রেজেন্টেশনটা ভালো লাগেনি এবং ইফেক্টিভ মনে হয়নি। সো এটা খুবই অ্যাবস্ট্রাক্ট, এটা নিয়ে আমাদের কথা বলার হয়তো কিছু সুযোগ আছে যে কিভাবে আমরা এই রিয়াকশনটাকেও অ্যাসেস করতে পারি বা স্ট্রাকচারালি সিস্টেমেটিক্যালি আমরা এই রিয়াকশনের জায়গাটাতেও ইমপ্রুভ করতে পারি অডিয়েন্স হিসেবেও এবং স্পিকার হিসেবেও। এখন যদি প্রথম পয়েন্টে ব্যাক করি, কনটেক্সট অফ আ প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশনের কনটেক্সট আমি প্রথমে বলেছি কোথায় এবং কখন আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি, যে সেটিংটাতে আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা কি আমার জন্য নতুন, আমি কি এখন নতুন কোনো একটা দেশে, হতে পারে আমি ইংল্যান্ডে বা আমেরিকাতে অন্য কোনো একটা জায়গায় একটা কনফারেন্সে প্রেজেন্ট করতে গিয়েছি, এরকম কোনো একটা সেটিং, নাকি যেই মেডিকেলে আমি পড়ালেখা করেছি সেখানেই একটা ক্লাসরুমে, অথবা যেই মেডিকেলে আমি চাকরি করছি বা যেই হসপিটালে আমি কাজ করছি সেখানকার কোনো লেকচার গ্যালারিতে, যেখানে মোটামুটি সবাই আমার পরিচিত, অডিয়েন্স যারা তারা সবাই আমার কলিগ বা স্টুডেন্ট যারা তারা আমার পরিচিত, সেরকম, নাকি বাংলাদেশের মধ্যে কিন্তু এমন একটা সেটিং যেখানে আমি কখনো যাইনি, বিএসএমএমইউ বা হতে পারে ঢাকা মেডিকেল, যেখানে হয়তো যে আমার কোনো প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ হয়নি। আবার এই কনটেক্সটটা ইম্পর্টেন্ট, তারা আসছেন, আমি কথা বলতে যাচ্ছি ধরে নিলাম ডিপ্রেশন নিয়ে অথবা আমি অ্যাংজাইটি নিয়ে কথা বলবো, কিন্তু সেই যেখানটাতে আমি গিয়েছি কথা বলতে তারা কেউই হয়তো ক্লিনিক্যাল নন, তারা হয়তো একদম নন ক্লিনিক্যাল। সো আমি ক্লিনিক্যাল ডিপ্রেশন বলছি, তারা হয়তো বুঝতেই পারছেন না আমার টার্মগুলো। সো আমাকে এটাও বুঝতে হবে যে সেটিংটাতে আমি যাচ্ছি সেই সেটিং এর যে অডিয়েন্সটা, সেই সেটিং এর যে কনটেক্সটটা, সেটা কতটুকু আমার টার্মগুলো, আমি যেই টপিকে কথা বলবো সেটা গ্রহণ করার জন্য, বোঝার জন্য রেডি। তারপরে যদি আমি একটু যাই, স্মল গ্রুপ নাকি একটা বড় গ্রুপ, এটা ফর্মাল নাকি ইনফর্মাল কোনো সেটিং, আমাকে দাঁড়িয়ে একটা স্টেজে কথা বলবো, নাকি আমাকে মানে একটা সুন্দর করে স্যুট টুট পরে একটা ফর্মাল কাপড় পরে আমি কথা বলবো, নাকি আমি ইনফর্মালি একটা জায়গায় বসে আমি ডিসকাস করবো অডিয়েন্সের সাথে। আবার কোন ধরনের ইকুইপমেন্ট আছে, কোন ধরনের টেকনোলজি আছে, আমি যে রুমটাতে কথা বলছি হতে পারে সেটা একটা 15 জনের রুম বা 10 জনের রুম, তো সেই রুমের মধ্যে হয়তো আমার কোনো মাইক্রোফোন লাগছে না, আমি এমনি কথা বলতে পারবো। তো সেরকম, নাকি একটা বড় অডিয়েন্স যেখানে প্রায় 200 400 বা 1000 অডিয়েন্স আছে, যেখানে আমি একটা মাইক্রোফোনে কথা বলবো, হয়তো সেটা পিছনে বড় একটা স্ক্রিনে আমাকে দেখানো হবে বা বাইরে কিন্তু স্ক্রিন আমাকে দেখানো হবে, অথবা মোটামুটি একটা রুম কিন্তু কোনো ওই মুহূর্তে টেকনোলজি নাই, সো আমাকে ভয়েসটা একটু লাউড করে একটু উঁচু করে কথা বলতে হবে। সেই প্রত্যেকটা জিনিস সে কোন, আবার যদি এখনকার মানে যে কোভিড-19 এর কারণে যে পরিবর্তিত পরিস্থিতি হয়ে গেছে, এখন কিন্তু আমরা বেশিরভাগ সেশনই অনলাইনে নিচ্ছি, আমরা জুমে কথা বলছি, আমরা স্ট্রিমিয়ারে কথা বলছি। তো এখানে কোন কোন টেকনোলজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা সেই টেকনোলজিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সো একটা প্রেজেন্টেশনের আসলে কনটেক্সটটা বুঝতে পারাটা খুবই জরুরি। তারপরে যদি আমি আসি মেসেজটা, যেটা আমি বলছি কন্টেন্টটা, আমরা যখন কোন একটা প্রেজেন্টেশন দিই তখন সেটা কিন্তু শুধুমাত্র যে কথাগুলো আমরা বলছি শুধু সেটার উপরেই বেস করে এটা তৈরি হয় না, বা শুধু যদি কথাতেই আমরা ফোকাস করি তাহলে কিন্তু সেই প্রেজেন্টেশনটা অনেক সময় গ্রহণযোগ্যও হয় না। সো একটা প্রেজেন্টেশনের ভেতরে অনেকগুলো কন্টেন্টের মধ্যেও আসলে বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট থেকে যায়, যেটা বুঝতে পারাটা খুব জরুরি। যে আমি যখন কন্টেন্টটা প্রেজেন্ট করছি সেই কন্টেন্টটা আমি আসলে কিভাবে প্রেজেন্ট করছি। এখন যদি আমি এই স্লাইডটাই দেখি, আমি যদি এখন বলা শুরু করি হাউ টু ডেলিভার মেসেজ ইজ ডেলিভার্ড নট জাস্ট বাই দ্য স্পোকেন ওয়ার্ড, ভার্বাল কমিউনিকেশন বাট ক্যান বি অগমেন্টেড বাই, যদি সেটা না করে আমরা জানি আজকে আমরা যেই মেথডে ডিসকাশনটা করছি সেটা হচ্ছে একটা সেমি ফর্মাল না, আমি বলবো ইনফর্মাল একটা সেটআপ, যেখানে আমরা বাসাতে থেকেই একটা অনলাইন মেথডের মাধ্যমে আমরা ডিসকাস করার চেষ্টা করছি যে আমরা এক্স্যাক্টলি কিভাবে প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে পারি বা কিভাবে আমরা আরো বেশি ইফেক্টিভ প্রেজেন্টেশন দিতে পারি। সেজন্য কিন্তু আমরা বাংলায় সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। সেক্ষেত্রে যদি আমি আরেকটু ক্লিয়ার করি এই জায়গাটা, সেখানে হচ্ছে যে আমার প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এই না যে প্রতিটা ওয়ার্ড আমাকে ওই প্রেজেন্টেশনে যে 4টা ওয়ার্ড 5টা লাইন আমি লিখে এনেছি সেটাই আমি বলবো। এটার মধ্যে আমার অভিজ্ঞতা আসতে পারে, এটার মধ্যে আমার এক্সপেরিয়েন্সের, যেটা আমি বললাম যে আমি যে কাজটা করেছি সেটা, এটার মধ্যে এভিডেন্স আসতে পারে, কিছু তথ্য আমি দিতে পারি। পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে প্রেজেন্ট করছি, আমার ভয়েস প্রজেকশন, আমি কি একদম লো টোনে কথা বলছি, আমি নাকি হাই টোনে কথা বলছি, আমি কি এমফাসিসটা প্রপারলি দিতে পারছি, আমার গেস্টারটা কেমন, আমি আই কন্ট্যাক্টটা কিভাবে আমি দিতে পারছি, অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি কিনা, এবং কি কি ভিজুয়াল এইড আমি ব্যবহার করেছি। ভিজুয়াল এইড কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো।
অডিয়েন্স এক্সপেকটেশন, এটা নিয়েও আমি একটু করে হয়তো বলেছি, আরো বলবো। সেটা হচ্ছে যে অডিয়েন্স কি চিন্তা করছে, কি শিখতে চায় আজকে প্রেজেন্টেশন থেকে, এটা বুঝতে পারাটা খুব জরুরি। অডিয়েন্স যে কোনো প্রেজেন্টেশনকে কিন্তু খুব সহজেই তারা ফেইলিওর ধরে নিতে পারে, কারণ অডিয়েন্স এক্সপেক্ট করে এসেছে যে আচ্ছা আজকে আমি এই জিনিসগুলো জানতে চাই, আমাদের স্পিকার তো কিছুই সেটা বলতে পারলেন, অথচ আপনি মনে করছেন বা আপনি হয়তো সত্যিকার অর্থে অনেক তথ্য দিয়েছেন, কিন্তু এত বেশি তথ্য আপনি দিয়ে দিয়েছেন যেটা ওভারডোজ হয়ে গেছে, অথবা তথ্যগুলো এমন কঠিন ভাবে বলেছেন যেটা অডিয়েন্স বুঝতে পারেনি, কানেক্ট করতে পারেনি। তার মানে আপনি কিন্তু আপনার জায়গায় ব্যর্থ নন, আপনি তথ্য দিতে পেরেছেন। আপনি ব্যর্থ কোন জায়গাটাতে, সেটা হচ্ছে আপনি কমিউনিকেশনটা করতে পারেননি, মানে যেই ল্যাঙ্গুয়েজে যেই অ্যাপ্রোচে অডিয়েন্সকে বোঝানোর দরকার ছিল সেইটা আপনি বোঝাতে পারেননি বলেই কিন্তু অডিয়েন্সের এক্সপেকটেশনটা পূরণ হয়নি। সো এই ক্ষেত্রে একটা প্রেজেন্টেশনের আমি যদি বলি যে আমার পার্সোনাল মানে যে পার্সপেক্টিভটা, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে এটা অনেকাংশে ডিপেন্ড করে একটা প্রেজেন্টেশনের সাকসেস কিন্তু স্পিকারের উপরে, যে একজন স্পিকার কতটুকু বুঝতে পারছেন তার অডিয়েন্সকে, কতটুকু সেই কনটেক্সটটা বুঝতে পারছেন, কতটুকু ইফেক্টিভলি বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে, যেটা তার পক্ষে সম্ভব ওই সেটিং এ ব্যবহার করা, সেটা দিয়ে তিনি অডিয়েন্সের এক্সপেকটেশনটা পূরণ করতে পারছেন। আমি যদি আরেকটু আগাই যে কিভাবে অর্গানাইজ করবেন একটা প্রেজেন্টেশনকে, প্রথমেই যেটা আমরা অলরেডি বলেছি যে প্রেজেন্টেশনের কিন্তু একটা এজেন্ডা থাকতে পারে। সো আমি যদি আজকের সেশনটা বলি, হাউ টু প্রিপেয়ার আ প্রেজেন্টেশন, আমার আজকের এজেন্ডা কি ছিল। প্রথমে আমি চিন্তা করছি যে আচ্ছা আমি তাহলে আজকে অ্যাক্সিসের যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি কি বলতে চাই, শেখানো শব্দটা আমি বলতে চাই না, আজকে আমরা ডিসকাস করছি। সো এই যে আলোচনাটা আমরা করছি, আমরা কি নিয়ে আলোচনাটা করতে চাই, একটা পাওয়ার পয়েন্ট তো অবশ্যই প্রেজেন্ট করব, দিব, কারণ যেহেতু আমরা প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। সো প্ল্যানিংটা দেখুন, প্রথমে আমি ইন্ট্রোডাকশন, আমি যদি ইন্ট্রোডাক্টরি থট চিন্তা করি যে আমি আমাকে ইন্ট্রোডিউস করবো যে আমি কোথায় আছি, কি করছি, পাশাপাশি আমি একটা সেটিংটা বোঝার চেষ্টা করবো যে আচ্ছা আজকে এটা হচ্ছে অডিয়েন্সের একটা অডিয়েন্সের একটা অংশ হচ্ছে যারা মেডিকেল স্টুডেন্ট বা যারা একদম ইয়াং ফিজিশিয়ান, যাদের কারো হয়তো একটু কমিউনিকেশন নিয়ে চিন্তা আছে, যে আমি হয়তো পারছি না, আমার মনে হচ্ছে যে আমার ভয় লাগে, খুব নর্মাল। আমি মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে যদি বলি, স্টেজ ফিয়ার কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার। অনেকেই খুব সুন্দর সোশ্যাল মিডিয়াতে লিখতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন না। অনেকে আছেন ভিডিও দেখলেই একটু ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু লজ্জা পাওয়ার কোনো ধরনের কোনো কারণ, এটা মোটেই আপনার উইকনেস না। বিষয়টা হচ্ছে এখানে কাজ করার সুযোগ আছে, প্রত্যেকটা জায়গা আইডেন্টিফাই করে সেখানে যদি আপনি এফোর্ট দেন, সেখানে যদি আপনি একটা স্কিল মানে আপনি ডেভেলপ করার চেষ্টা করেন যে এই জায়গাতে আমার গ্যাপটা আছে, সেটা আমি ডেভেলপ করতে চাই, ডেফিনেটলি আপনি সেটা অতিক্রম করতে পারবেন। সো আমি এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে প্ল্যানিংটা, যে আমি আজকে কি ডেলিভার করব, একটা প্রেজেন্টেশনের কি অংশ থাকা উচিত, এবং প্রেজেন্টেশনটাকে কিভাবে ইফেক্টিভ করা যেতে পারে, এবং এই প্রেজেন্টেশনটাতে আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো আছে, আমার যে পার্সোনাল চ্যালেঞ্জ গুলো আছে, সেটা আমি কিভাবে ওভারকাম করেছি। এটা ছিল আমার ফার্স্ট প্ল্যানিং। এরপরে যদি আমরা যাই প্রেজেন্টেশন সিকোয়েন্সটা, তাহলে আজকের সেশনটাই যদি দেখি, তাহলে আমরা কিভাবে সিকোয়েন্সটা সেট করেছি। প্রথমে আমরা বলছি যে প্রেজেন্টেশন জিনিসটা আসলে কি, তারপর আমরা যাচ্ছি যে প্রেজেন্টেশনে আসলে কিভাবে আমাদের সেট করতে হবে, চিন্তা করতে হবে, এজেন্ডা সেট করতে হবে। তারপর আমরা চিন্তা করছি যে আচ্ছা প্রেজেন্টেশনে কি পার্ট থাকে, শুরুটা কেমন হওয়া উচিত, শেষটা কেমন হওয়া উচিত, ইফেক্টিভ স্ট্র্যাটেজি কি থাকা উচিত, এবং তারপরে আমরা চিন্তা করছি যে একদম স্পেসিফিক টিপ যেটা দিয়ে একটা খুব ভালো প্রেজেন্টেশন দেওয়া যেতে পারে। এটা হচ্ছে প্রেজেন্টেশনের সিকোয়েন্সটা বা আজকের সেশনের সিকোয়েন্সটা। সো একই রকম ভাবে আপনি নিজে যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করছেন, যদি কোনো কেস রিপোর্ট হয়, আপনি চিন্তা করতে পারেন যে আপনি প্রথমে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিলেন, যে এই যে কেসটা সেটা আসলে কোন ডিজিজ, বা সেটা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সটা কি, গ্লোবাল কি সিচুয়েশন। তারপরে আপনি হয়তো কেসটাকে প্রেজেন্ট করলেন যে আচ্ছা আমার কেসটা যেটা আমরা ডিল করেছি, সেই কেসটার ফাইন্ডিং হচ্ছে এই আমরা কেস ফাইন্ডিং এর উপর বেসিস করে এই ইনভেস্টিগেশন গুলো দিয়েছিলাম, আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস এটা ছিল, কনফার্মেটরি ডায়াগনোসিস এটা ছিল, আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছি বা আমরা অপারেশন করেছি, ফলো আপ এটা হচ্ছে। তারপর আপনি হয়তো একটা ডিসকাশন পর্যায়ে যেতে পারেন যে কোন ভাবে কোন দেশে কি করা হয়েছে, আপনার ইউনিক পার্টটা কি ছিল আপনার কেসে। দেন হয়তো আপনি কিছুটাকে একটা কনক্লুডিং রিমার্কস দিয়ে আপনি শেষ করতে পারেন, সেখানে কিছু দিক নির্দেশনাও থাকতে পারে, আবার চ্যালেঞ্জও থাকতে পারে, আপনার লিমিটেশনও থাকতে পারে। এরপর আপনি ফ্লোরটাকে ওপেন করে দিতে পারেন অডিয়েন্সের জন্য, যে অডিয়েন্স যদি কোনো প্রশ্ন করতে চায়, বা টিচাররা আপনার ফ্যাকাল্টিরা যদি কোনো প্রশ্ন করতে চায়, সেই প্রশ্নগুলো আপনি নিয়ে আপনারা হয়তো ডিসকাশন করে একটা জায়গায় পৌঁছাতে পারেন আলোচনাতে। এখানে কিন্তু কোনো কম্পিটিশন বা এখানে কিন্তু কোনো এগুলো চিন্তা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা প্রেজেন্টেশনে কিন্তু ডিসকাশন, আমি বলতে চাই প্রত্যেকটা প্রেজেন্টেশনে কিন্তু এক একটা আলোচনার চিন্তার খোরাক। সো
সো এই ক্ষেত্রে কাউকে অ্যাটাক করবো যে আচ্ছা ও কি ভুল বলছে সেটাই আমি আইডেন্টিফাই করবো, ভুল বল অবভিয়াসলি সেটা তো ডিসকাস করা যেতেই পারে, কিন্তু যেটা ঠিক বলছে সেটাও অ্যাপ্রিসিয়েট করতে পারতে হবে। সো অডিয়েন্সের জায়গা থেকে যদি আমি বলি, প্রত্যেকটা প্রেজেন্টেশনে কিন্তু মানে অডিয়েন্স হিসেবে আমাদেরকে অ্যাক্টিভ ডিসকাশনের অংশ হতে হবে, চিন্তা করতে হবে উনি কি বলছেন, কেন বলছেন, ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, যেটা উনি ভুল বলছেন সেটা হয়তো কেন উনি ভুল বলছেন সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, অ্যাটাক না করে আচ্ছা আমার তো মনে হচ্ছে বা আমার নলেজ এটা বলছে আপনি কেন এটা বলছেন, তাহলে আমরা হয়তো একসাথে মিলে একটা আলোচনায় একটা সমঝোতাতে পৌঁছাতে পারি। সো এটা গেল প্রেজেন্টেশন সিকোয়েন্স। এরপরে কোন কোন ধরনের ভিজুয়াল এইড আপনি ব্যবহার করবেন, পাওয়ার পয়েন্ট আপনি কোনো ছবি দেখাবেন কিনা, কোনো ভিডিও অ্যাড করবেন কিনা, অনেকে কিন্তু ইন্টারভিউ অ্যাড করে দেন, যখন ধরে নিলাম একটা কেস রিপোর্ট, সেই কেসের ফলো আপের সময় একজন রোগী কেমন ফিল করেছেন, ধরে নিলাম কাউন্সিলিং এর ইম্প্যাক্ট, রোগী বলছে যে না আমার খুব ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইফেক্টিভ, বাট এটা আসলে এই জায়গাতে আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, এই যে একটা ভিজুয়াল এইড আমরা একটা ইন্টারভিউ অ্যাড করে দিলাম ভিডিও। প্রেজেন্টেশনের টেকনিকটা এক্ষেত্রে এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনি প্ল্যান আগেই কিন্তু সেট করে ফেলছেন যে আপনি কোন ভাবে শুধুই পাওয়ার পয়েন্ট দিয়ে শেষ করে দিবেন নাকি আপনি অন্য কোনো কিছু অ্যাড করছেন, এখানে কোনো ইন্টারাকশনের মাঝখানে কোনো সুযোগ রাখছেন কিনা, অডিয়েন্সটা আপনি ওপেন করে দিচ্ছেন কিনা। আজকে যদি দেখি আজকে সেশনে কিন্তু আমরা শুরুতেই বলেছি যে আমি প্রথমে একটা ছোট্ট প্রেজেন্টেশন দিব, এরপরে আমি আমাদের যে আজকে হোস্ট আছে তার সাথে একটু করে কথা বলবো, তারপর আমরা অডিয়েন্সের প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করবো যদি কোনো প্রশ্ন থাকে। সো এই যে টেকনিকটা এটা কিন্তু আমরা এজেন্ডার মধ্যে আমি বলবো যে আমাদের সেট আমরা করে ফেলেছি অলরেডি, গ্রাউন্ড রুল ফর টুডেজ প্রেজেন্টেশন। এখন এই মুহূর্তে আরেকটা পয়েন্টও থাকতে পারে, সেটা হচ্ছে প্র্যাকটিস। আজকে যখন আমি ডিসকাশনের কথা বলছি, ডিসকাশনটা কিন্তু হয়তো আপনার প্র্যাকটিসের সাথে কোনো সম্পর্ক নাই, তার কারণ হচ্ছে আলোচনাটা তো তাৎক্ষণিকই হবে, ওই মুহূর্তেই হবে। প্র্যাকটিসটা হতে পারে আপনি যে পাওয়ার পয়েন্টটা বানিয়েছেন যেটা নিয়ে আপনি কথা বলবেন, ধরেন সেটা হয়তো আপনাকে ইংলিশে প্রেজেন্ট করতে হচ্ছে, এখন ইংলিশে আপনি হতেই পারে যে আপনি হয়তো এতটাই মানে ফ্লুয়েন্ট নন, তো সেক্ষেত্রে ইংলিশ প্রেজেন্টেশনটা তো আপনাকে ডেফিনেটলি প্রেজেন্টেশনটা আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তো আমি এইটাও একটু এক্সপ্লেন করবো শেষের দিকে যে আসলে প্র্যাকটিস কতটুকু ইম্পর্টেন্ট, প্র্যাকটিসের ইফেক্টিভ প্র্যাকটিসটা কতটুকু, কিভাবে আপনি প্র্যাকটিসটাকে আরো বেশি ইফেক্টিভ করতে পারেন। প্ল্যানিং ইওর প্রেজেন্টেশন, যেটা আমরা বলছিলাম যে একটা প্রেজেন্টেশনের প্ল্যানের মধ্যে কি কি জিনিস থাকা উচিত, একটা তো ডেফিনেটলি যে আপনার একটা বেসিক একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যে কোনটা কি আপনি আসলে অডিয়েন্সকে দিতে চাচ্ছেন। সবসময় বলা হয় যে আমরা যদি এভিডেন্স বেসড কথা বলি, অবশ্যই কিছু কিছু প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো ডিরেক্ট এভিডেন্স শো করতে পারছেন না, সেখানে আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনার এক্সপেরিয়েন্সই সেখানে আপনার এভিডেন্স হিসেবে কাজ করবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যখন সায়েন্টিফিক প্রেজেন্টেশন গুলো করি আমরা জার্নাল থেকে, এখানে আপনাকে এই পার্থক্যটাও বুঝতে হবে যে জার্নাল মানে কি, সায়েন্টিফিক একটা পাবলিকেশন মানে কি, একটা লেটার টু এডিটরের সাথে একটা অরিজিনাল আর্টিকেলের পার্থক্য কোথায়, একটা করেসপন্ডেন্স আপনি পাবলিশ করলেন সেটাকে আপনি এভিডেন্স বলছেন, আসলে কি সেটা এভিডেন্স নাকি একটা আপনাকে শো করতে হবে যে আপনি একটা সিস্টেমেটিক রিভিউ থেকে নিয়েছেন কিনা, মেটা অ্যানালাইসিসের ফাইন্ডিং, নাকি আপনি কোন একটা অরিজিনাল একটা আর্টিকেলে কতটা স্যাম্পল সাইজের মধ্যে এই কাজটা করে আপনি এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করছেন। সো ওই এভিডেন্সটাকে আপনাকে সুন্দর করে ওই কনটেক্সটে প্রেজেন্ট করে তারপরে কিন্তু আপনি যখন কথাটা শুরু করবেন আপনার জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে, যে আচ্ছা উনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে কি সিচুয়েশন এবং সেই সিচুয়েশনের বেসিসেই কিন্তু ওনারা গবেষণাটা করেছেন অথবা ওনারা এই কেসটা প্রেজেন্ট করছেন, এবং তারপরে স্টেপ বাই স্টেপ আপনি জিনিসটাকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাবেন। ট্রানজিশন, একটা ফ্লো খুব ইম্পর্টেন্ট, যে আপনি কোথা থেকে কোথায় জাম্প করছেন। আপনি ব্যাকগ্রাউন্ড বলছিলেন, ধরেন ইন্ডিয়ার কথা আপনি বলছেন, ইন্ডিয়াতে এই সিচুয়েশন, বা পাকিস্তানি, ধাপ করে আপনি সেখান থেকে আপনার কেসে চলে আসছেন, মাঝখানে বাংলাদেশের কথা কিছু বললেন না, অডিয়েন্সের মধ্যে কাজ করবে যে আচ্ছা উনি তো এই মুহূর্তে ইন্ডিয়ার কথা বলছিলেন বা এর আগে উনি ইংল্যান্ডের কথা বলছিলেন, এখন উনি হঠাৎ করে কেসে চলে আসলেন, তাহলে আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা কি, তার মানে একটু মিসিং কিন্তু হয়ে গেছে। কিন্তু আপনি যদি এভাবে আসেন যে আচ্ছা আমি গ্লোবাল স্ট্যাটিস্টিক্সটা বললাম, আমি একটু করে বাংলাদেশের কথা বললাম, এখন আমি আমার কেসের ব্যাকগ্রাউন্ডটা বললাম, তারপরে আমি কেসের মধ্যে ঢুকলাম, তাহলে কিন্তু আপনার যে ট্রানজিশনটা সেটা খুব স্মুথ হবে, ট্রানজিশনটা অনেক বেশি ইফেক্টিভ হবে, আপনার অডিয়েন্স আরো বেশি কানেক্ট করতে পারবে। এক্ষেত্রে আপনার আউটলাইন প্রিপেয়ার করাটা, প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা আউটলাইন থাকা উচিত, এবং সেই আউটলাইনটা কিন্তু কিসের উপরে বেসিস করে হবে, যে আপনি এক্স্যাক্টলি কি প্রেজেন্ট করছেন, আপনি কি কোনো সলিউশন দেখাচ্ছেন, নাকি আপনি কোনো কজ এফেক্ট শো করছেন, নাকি আপনি জাস্ট কোনো প্রিভ্যালেন্স স্টাডি দেখাচ্ছেন, নাকি আপনি সেটাকে কেস দেখাচ্ছেন, স্টেপ ওয়াইজ দেখাচ্ছেন। অনেকে যেটা করেন ফ্লো হারিয়ে ফেলেন, হয়তো একটা টপিক নিয়ে কথা বলছেন সম্পূর্ণ অন্য একটা টপিকে চলে যাচ্ছেন, তার কারণ হচ্ছে আউটলাইনটা প্রপারলি করা থাকে না। আপনার প্রেজেন্টেশন, আপনার লেখা, আপনার নোট আপনাকে গাইড করবে যে আপনি স্পেসিফিকলি কোন জায়গাটায় যাবেন। একটা পাওয়ার পয়েন্টের স্লাইডের নিচে দেখবেন নোটস বলে একটা জায়গা আছে, যেটা আপনি দেখতে পারবেন, আপনার অডিয়েন্স দেখতে পারবে না। ওই নোটস এর মধ্যে যদি আপনি আপনার কিছু কিছু পয়েন্ট লিখে রাখেন, it will be very very effective for you to deliver what you are planning to deliver on that specific presentation. একটু যদি যাই প্রেজেন্টেশন আউটলাইনের মধ্যে, আমরা বলে থাকি কিওয়ার্ড রিমাইন্ডার। তার মানে কি, ধরুন আমরা কথা বলছি মেডিকেল স্টুডেন্টের ডিপ্রেশন নিয়ে, আমি কথা বলতে বলতে একটা পয়েন্ট আসলো যে মেডিকেল কারিকুলামের কোন একটা স্পেসিফিক
একটা ট্রেন বা কোনো একটা স্পেসিফিক অ্যাসপেক্ট মেডিকেল স্টুডেন্টরা হয়তো তারা সেটা পছন্দ করছে না, আমরা সেখানেই ফোকাস করতে থাকলাম। আমরা কিন্তু একদম আউট অফ কনটেক্সটে আমরা বের হয়ে চলে গেলাম যে মেডিকেল স্টুডেন্টদের ওভারঅল মেন্টাল, এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট যেটাতে ফোকাস করতে যে কন্টেম্পোরারি ওই জায়গাটাতে কাজ করতে যে আমরা কিন্তু বাকি যে অনেকগুলো ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল, অনেকগুলো ইম্পর্টেন্ট যে আমাদের অ্যাসপেক্ট আছে কথা বলার, সেটা কিন্তু আমরা বলছি না। সো আপনার কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে যে আজকে আমি যেটা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের মেন্টাল হেলথ। সো বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের মেন্টাল হেলথ যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কারিকুলাম ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কিন্তু স্টুডেন্ট টিচার রিলেশনশিপ নিয়ে পুরো ডিসকাশনটাকে আমরা রোম অ্যারাউন্ড করলে হবে না। আমাদের পুরো প্রেজেন্টেশনটা এমন হতে হবে যেখানে মেডিকেল স্টুডেন্টদের ডিপ্রেশন বা মেডিকেল স্টুডেন্ট মেন্টাল হেলথ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট আসতে পারে, কিন্তু সেগুলোর একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওভারঅল ফোকাসটা থাকবে মেন্টাল হেলথ, মেডিকেল স্টুডেন্টস এবং বাংলাদেশের কনটেক্সট। এই কিওয়ার্ডটা দিয়ে আমি আবার ঘুরে চলে আসছি এবং একটা কনভারসেশনাল ফ্লো সবসময় আমাদের মনে রাখা উচিত। আমরা যখন কোনো একটা প্রেজেন্টেশন দিব সেটা যদি একটা গল্পের মতো হয়, একটা কনভারসেশনের মতো হয়। অনেক ড্রামাটিক প্রেজেন্টেশন দেন, আমার উপরেও এই অভিযোগটা আছে যে আমি ড্রামাটিক কথা বলি বা অনেক অঙ্গভঙ্গি করে হাত নেড়ে নেড়ে কথা বলি। এখন এটা বাই বর্ন, আমি তো এটা অ্যাডাপ্ট করিনি, এটা অটোমেটিক্যালি। কারণ হয়তো এভাবে যদি আমি না বলি আমি আমার ফ্লোতে থাকবো না। প্রথমে হয়তো একটা মানুষ চিন্তা করবে যে এত ড্রামাটিক কথা বলছে কেন, একটু পরেই যখন সে আমার কন্টেন্টটা শুনতে থাকবে তখন হয়তো সে বুঝতে পারবে যে আচ্ছা ও ঠিক ফ্লোতেই আছে, কারণ আমার প্ল্যানের উপর বেসিস করে আমি কথাটা বলছি। এটা এখানে এজন্য বলা, যত বেশি আমি গল্পের মতো করি যেই সেটিং এই হোক না কেন, এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ। তার মানে কিন্তু এই না আপনি আপনার ড্রয়িং রুম ডিসকাশন এখানে করবেন। গল্পের মতো মানে হচ্ছে যে আপনার ফ্লোটা, যে আপনি যখন শুরুটা করছেন, আমি যদি আবার ওই একই উদাহরণ দিই যে গ্লোবাল একটা সেটিং, একটা লোকাল সেটিং, তারপরে আপনি যখন টপিকটার ভেতরে ঢুকছেন আপনি কিভাবে কি করেছেন স্টেপ ওয়াইজ বলছেন। আপনি হঠাৎ করে একটা ইনভেস্টিগেশন বলছেন, সেখান থেকে আপনি চলে আসলেন আপনার অপারেশনের সময় কি চ্যালেঞ্জ ছিল, আপনি আবার ব্যাক করলেন বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স কি, তাহলে কিন্তু আপনার কনভারসেশনটা ঠিক থাকবে না, ফ্লোটা ঠিক থাকবে না। সেই ফ্লোটা খুব ইম্পর্টেন্ট, ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। আপনার প্রেজেন্টেশনে যদি ফ্লেক্সিবিলিটি থাকে যে আপনি প্রেজেন্টেশনের মাঝখানে থামিয়ে প্রশ্ন নিতে পারবেন, তাহলে সেটা আপনি আগেই অডিয়েন্সকে বলে দেন যে প্লিজ আমাকে এই আমার প্রেজেন্টেশনের মাঝখানে আমাকে থামাবেন এবং আমাকে প্রশ্ন করবেন। আবার অনেকেই মনে করেন যে একবারে প্রেজেন্টেশনটা শেষ করে শেষে তিনি প্রশ্ন নেবেন, তাহলে সেই ফ্লেক্সিবিলিটিটাও কিন্তু, এটা হচ্ছে প্রেজেন্টেশনের অ্যাপ্রোচের কথা আমি বলছি। আবার টপিকের মধ্যেও ফ্লেক্সিবিলিটি, আপনি যখন ডিসকাস করছেন যে কন্টেন্টে আপনি কথা বলছেন সেখানে অবশ্যই আপনি এদিক ওদিক একটু যেতেই পারেন, কিন্তু সেটা কতটুকু আপনি যাবেন সেই রেঞ্জটাও আপনাকে ডিসিশন নিয়ে নিতে হবে যে আমি যখন একটা কন্টেন্টে একটা টপিকে কথা বলছি আমার ফ্লেক্সিবিলিটি আমাকে কতটুকু আমাকে গাইড করবে যে আমি কতটুকু যেতে পারি, কতটুকু আমি কথা বলতে পারি, এবং সেখানে আমার পার্সপেক্টিভ আসতে পারে কতটুকু, আমার জাজমেন্ট আসতে পারে কতটুকু, আর ফ্যাক্ট এভিডেন্স আসতে পারে কতটুকু। এবং অবভিয়াসলি আমার পার্সোনাল যেটা সাজেশন বা আমার যে এক্সপেরিয়েন্স সেটা আমি বলবো যে অডিয়েন্সের প্রতি সেন্সিটিভ এবং রেসপন্সিভ না থাকলে একটা প্রেজেন্টেশন আসলে খুব অন্যরকম, মানে বোরিং হয়ে যায় সেটা কথা। সো প্রেজেন্টেশন সিকোয়েন্সে যদি আমরা যাই তাহলে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা যদি ক্লাসরুম সেটিং এ আমরা চিন্তা করি, প্রেজেন্টেশন একটা যেখানেই আপনি হয়তো প্রেজেন্টেশনটা পিছনে একটা র্যাপও তৈরি করা খুব জরুরি। মানে একদম শুরুতেই হচ্ছে যে প্রথম পয়েন্টে যদি আমরা যাই তাহলে হলো যে এক নাম্বার কথা হচ্ছে যে অডিয়েন্স কারা এবং সেই অডিয়েন্সের সাথে আপনি কতটুকু কানেক্ট করতে পারছেন। আমার নিজের কাছে সবসময় যেটা মনে হয়েছে যে সেই অডিয়েন্সকে যদি আমি একটু চিনি, আমি জানি তারা কারা ওখানে বসে আছেন, একটু তার মানে কিন্তু পার্সোনাল পরিচয় থাকতে হবে সেটা না, ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে কারা ওই অডিয়েন্সের মধ্যে আসেন, তাহলে কিন্তু প্রথম গ্রাউন্ড ওয়ার্কটা হয়ে যায়, একটা ভালো প্রেজেন্টেশনের জায়গাটা মোটামুটি তৈরি হয়ে যায়। সো এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের মানে সিকোয়েন্সের প্রথম অংশটা, যে আমি যখন যাচ্ছি, আমি যখন কথা বলা স্টার্ট করছি, আমি জানি আমি কাদেরকে, আমি কোনো রিক্সা পুলারদেরকে আমি তাদেরকে কোনো হেলথ ইনফরমেশন দিচ্ছি কিনা, অথবা আমি কোনো একটা স্লামের অডিয়েন্সকে নিয়ে এসে বা তাদেরকে একটা জায়গায় বসিয়ে তাদেরকে কোনো ম্যাটারনাল হেলথ রিলেটেড বা এরকম মাতৃস্বাস্থ্য নিয়ে কথা বলছি কিনা, নাকি আমি একটা সায়েন্টিফিক অডিয়েন্সের সামনে বসে আছি, না অথবা আমি একটা হসপিটাল এর সেটিং এর মধ্যে বসে আমি সব ডাক্তারদের সাথে কথা বলছি। এই জিনিসটা যখন আমি বুঝতে পারবো অটোমেটিক্যালি কিন্তু আমার কথাগুলোকে তখন আমি সেভাবে কাস্টমাইজ করে আমি বলতে পারবো। সো প্রথম কাজ ডান, আমি অডিয়েন্স বুঝে ফেললাম, আমি আমার কন্টেন্ট, এখানে কন্টেন্ট কি হবে সেটা আমি বলছি না, কারণ অবভিয়াসলি
কন্টেন্ট তো এক একজনের এক এক রকমই হবে, এবং আপনারাই সব থেকে ভালো জানেন যে আপনারা যেই কন্টেন্টে কথা বলবেন সেই ইনফরমেশন গুলো আপনারা কোথা থেকে নেবেন বা সেই ইনফরমেশনটা কতটুকু আপনারা প্রেজেন্ট করবেন। শুধু এখানে একটাই কথা, একদম ওভার বার্ডেন করবেন না। আপনি 80টা স্লাইড প্রেজেন্ট করেছেন বা 100টা স্লাইড প্রেজেন্ট করেছেন, এটা মোটেই কোনো গর্বের কথা না। আপনি 1 ঘন্টার একটা প্রেজেন্টেশনে 10টা স্লাইড 15টা স্লাইড প্রেজেন্ট করেছেন, কিন্তু আপনি ইফেক্টিভলি বোঝাতে পেরেছেন, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রেজেন্টেশন কিন্তু আপনার কতটুকু নলেজ সেটা আপনার মানে প্রেজেন্টেশনের মানে বাল্ক দিয়ে সেটা বোঝা যাবে না। আপনার নলেজ বোঝা যাবে আপনি যখন কথা বলবেন, যতটা সহজ করে আপনি বোঝাতে পারবেন টপিকটা, ততই কিন্তু আপনার নলেজের ডেপথ অডিয়েন্সের সামনে আসবে, যে আমি ধরতে পারছি। হয়তো আমি সাবজেক্ট স্পেসিফিক এক্সপার্ট নই, আমি ক্লিনিশিয়ান না। তো আমাকে যখন যদি এখন সার্জারি আমি করেছি ইন্টার্নশিপে, তারপরে কিন্তু আমার কখনো সার্জারি বা এরকম কোনো সুযোগই হয়নি। তো এখন যদি আমাকে বলা হয়, তাহলে যদি বুঝতে পারি যাচ্ছে এই চ্যালেঞ্জটা মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে আমি ধরতে পারছি, তাহলে সেটাই কিন্তু একটা বড় অনেক অনেক টার্ম হয়তো আমরা বুঝবো না, সেক্ষেত্রে অবভিয়াসলি কাস্টমাইজেশনের সুযোগ থাকবে। কিন্তু আমি ওভারঅল বলছি, যখন আমি কানেক্ট করতে পারবো, তখনই কিন্তু সেই প্রেজেন্টেশনটা একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন হিসেবে অডিয়েন্সের কাছেও আসবে, এবং আপনিও স্পিকার হিসেবে বুঝতে পারবেন যে আপনি ঠিক রাস্তায় আছেন। ওপেনিং ইউর প্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি শুরু করছেন, ফার্স্টেই অবভিয়াসলি আপনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন। এখানে আমি সবসময় যেটা বলি যে আমি চেষ্টা করি একটা ছোট্ট গল্প দিয়ে, যদি গল্প মানে কি, এখানে গল্প মানে কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স না, গল্পটা এরকম হতে পারে যে রিসেন্টলি যেরকম আমরা প্রেজেন্ট করছিলাম বাংলাদেশের ডাক্তারদের মেন্টাল হেলথ নিয়ে কোভিড এর সময়, এটা হচ্ছে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটা প্রেজেন্টেশন আমার ছিল জুলাই মাসের লাস্ট উইকে। তো সেখানে আমরা শুরু করেছিলাম কিভাবে, আমরা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম যে কয়জন বাংলাদেশে ইনফেক্টেড হয়েছে, এরপরে হচ্ছে কয়জন মারা গেছে বাংলাদেশে, ওভারঅল ডাক্তাররা কতজন ইনফেক্টেড হয়েছে, কতজন ডাক্তার মারা গেছে, এবং অন্য দেশের তুলনায় আমাদের দেশে ডাক্তারদের মৃত্যু হারটা যে বেশি কম্পারেটিভলি, সেটা দিয়ে স্টার্ট করে আমি জাম্প করেছিলাম যে আচ্ছা আমাদের ওভারঅল মেন্টাল হেলথের সিচুয়েশনটা কোথায়। তো তাতে কি হয়েছে, প্রথমে কিন্তু একটা গ্রাউন্ড সেটিং, আমার মনে হয় আমি একটু করে দেখাতেও পারি, কারণ প্রেজেন্টেশনটা আছে আমার কাছে। এটা কি দেখা যাচ্ছে শ্রেয়সী? আমি এখন যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছি এটা কি দেখা যাচ্ছে? এটা কিন্তু আরেকটা, আমি জানি না শ্রেয়সী আমাকে শুনতে পাচ্ছি কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ডান। সো এখানে যদি আমি দেখাই এই প্রেজেন্টেশনটা, তাহলে আমরা গল্পটা কিভাবে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন এখন দেখতে পাবেন যে জাস্ট ছোট ছোট 4টা-5টা লাইন, যে টোটাল নাম্বার অফ কেসেস, টোটাল ডেথ 5,000 অলরেডি বাংলাদেশে হয়ে গেছে, এটা আজকে সম্ভবত স্ট্যাটিস্টিক্স, দেন টোটাল নাম্বার অফ ডক্টরস, কয়জন এফেক্টেড হয়েছে এবং কতজন ডাক্তার মারা গেছে। তাতে কি হচ্ছে, শুরুতেই যখন আমি ডাক্তারদের মৃত্যুটা বেশি আমি বলে দিচ্ছি, তারপরে যখন আমি চলে যাচ্ছি যে আচ্ছা বাংলাদেশে ওভারঅল কোভিড এর ইম্প্যাক্টটা মানসিক স্বাস্থ্যের উপর কতটুকু পড়েছে, তো সেখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্স, আমরা একটা রিসেন্ট স্টাডি শো করছি, যেটা আমি ওয়ান অফ দ্য কো অথর্স ছিলাম। আমরা বলছি যে বাংলাদেশে যে মানে ওভারঅল ন্যাশনাল যে আমরা একটা স্যাম্পল পেয়েছি অ্যাডাল্ট পপুলেশনদের মধ্যে, সেটা অনেক বেশি, মানে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন সেটা নর্মাল টাইমের থেকে অনেক বেশি। তাহলে আরেকটু গ্রাউন্ড রুল কিন্তু তৈরি হয়ে গেল যে কোভিড এর ওভারঅল দেখুন কতগুলো স্ট্যাটিস্টিক্স দেখালাম, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশেও স্টাডি হয়েছে যে অ্যাডাল্ট কেন সার্কাস কিনা হলে সেটা কতটুকু হয়েছে, অ্যাডাল্ট পপুলেশনের মতো নাকি সেটা অ্যাডাল্ট পপুলেশনের থেকে ডাক্তাররা বেশি এফেক্টেড হয়েছে বা মারা গেছে। তারপরে ডাক্তাররা এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করেছেন, তাহলে এখন আমরা দেখি আসলে ডাক্তারদের মানসিক স্বাস্থ্যের অবস্থাটা কেমন হয়েছে। তো এখানে কিন্তু সব যে হিউমারের কথাটা আমরা বলছি, সব যে আমরা আনন্দের গল্প বা খুশি ঠাট্টা দিয়ে শুরু করবো সেটা না, এটা কোনো স্ট্যাটিস্টিক্সও হতে পারে, এটা কোনো ফ্যাক্ট হতে পারে, সেটা কোনো নিউজপেপার আর্টিকেল হতে পারে যেটা দিয়ে আপনি শুরু করলেন, কিন্তু তারপর আপনি সায়েন্টিফিক পার্টে চলে গেলেন। এবং এরপরে যেটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, যে শুরুতেই যে গোল্ডেন টাইমটা আপনি পাচ্ছেন, প্রথম 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1.5 মিনিট, এই 1 মিনিটের মধ্যে কিন্তু অডিয়েন্সকে চিন্তা করতে পারাটা, অডিয়েন্সকে চিন্তা করতে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে অডিয়েন্স বোঝার চেষ্টা করবে যে ওকে একটু নড়ে চলে বসা, আচ্ছা দেখি তো, তাহলে তো আমাকে বুঝতে হবে যে বাংলাদেশের ডাক্তার কেন বুঝতে হবে, সেটা তো আপনি তখন বলে দিচ্ছেন। যখন আমরা যদি ডাক্তারদের এই স্ট্যাটিস্টিক্সটা না জানি যে তাদের মেন্টাল হেলথের কি সিচুয়েশন, আমরা সাপোর্ট করবো কিভাবে, সাপোর্ট দিতে গেলে তো আমাকে জানতে হবে। তো
এই যে আপনি একটু একটু করে ঢুকে মানে আপনার কথা আপনি অডিয়েন্সকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছেন আপনার গল্পের ভিতরে, আপনার প্রেজেন্টেশনের মধ্যে আপনি তাকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন আপনি দিতে পারবেন। এরপরে কমপ্লিটিং দ্য ওপেনিং, আপনি শুরু করলেন কিন্তু আপনি ওপেনিংটাকে শেষ করলেন না, আপনি ওইখানেই কোন রকম ভাবে পজ দিয়ে আপনি ধম করে আরেকটা টপিকে সুইচ করলেন, তাহলে কিন্তু জিনিসটা ইফেক্টিভ হবে না। সো খুবই ক্লিয়ারলি ডিফাইন করা ডাক্তারদের মেন্টাল হেলথ। আচ্ছা ডাক্তাররা কারা, কোন ডাক্তাররা? এমবিবিএস, ডেন্টাল, আমরা দুটোই বললাম যে বিডিএস যারা কমপ্লিট করেছেন বাংলাদেশে এবং এমবিবিএস যারা কমপ্লিট করেছেন। শুধু কি ফ্রন্টলাইনার? হ্যাঁ ধরে নিলাম শুধু ফ্রন্টলাইনার, মানে যারা এই কোভিড এর মধ্যে সামনে দাঁড়িয়ে সেবা দিয়েছেন। ছেলে মেয়ে সবাই? হ্যাঁ ছেলে মেয়ে সবাই, আমরা সবাইকে নিয়েছি। বয়সের কোনো পার্থক্য আছে না, যদি রেজিস্টার্ড ডক্টর হয় তারা সবাই আছেন। আমরা কি কি দেখেছি? আমরা ডিপ্রেশন দেখেছি, অ্যাংজাইটি দেখেছি, আমরা কি আর কিছু দেখেছি? না। এই যে আমি কমপ্লিট করে দিচ্ছি কিন্তু যে আমরা কি কি দেখেছি, আমরা কাদের উপর দেখেছি, আমরা কখন দেখেছি, তাহলে কোনো অডিয়েন্সের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না যে এক্স্যাক্টলি ওনারা কি করেছেন, কিভাবে করেছেন। তারপরে তো মেথডে আমি চলেই যাচ্ছি স্পেসিফিক সায়েন্টিফিক মেথডস এক্সপ্লেন করার জন্য, সেখানে আমি এখন যাব না। আমি শুধু বলছি ওপেন যে আপনি করলেন সেই ওপেনিং থটটাকে কিন্তু আপনাকে কমপ্লিট করে দিয়ে দরজাটা বন্ধ করে তারপর আপনি নতুন দরজা খুলবেন যে ওকে এবার আমার ওয়ার্ল্ডের নেক্সট পার্টে আসো, যেখানে আমি এক্সপ্লেন করব যে আমরা কোন কোন সায়েন্টিফিক মেথডের মধ্যে দিয়ে ফাইন্ডিং গুলো তুলে এনেছি বা যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এরপরে প্রেজেন্টিং মেইন পয়েন্ট যেটা আমরা বলছি যে একটু বুঝে বুঝে স্টেপ ওয়াইজ, আচ্ছা এই সিচুয়েশন, প্রথমে আমি প্রিভ্যালেন্সের কথা হয়তো বললাম, বা প্রথমে যদি আমি কেস রিপোর্ট প্রেজেন্ট করি তাহলে আমি সেখানে বললাম যে আমার কেসটাতে এই এই ফাইন্ডিং ছিল, এই ফাইন্ডিংটার উপর বেসিস করে আমি এই ডিসিশনটা নিয়েছি। মানে আপনার ফাইন্ডিং এবং ডিসিশন, অথবা আপনি যেই প্রিভ্যালেন্সটা দেখেছেন সেই প্রিভ্যালেন্সটা শুরুতেই আপনি অ্যাসোসিয়েশন বলে দিলেন যে আচ্ছা এটা কজ না। একটু সময় নিয়ে ঢুকুন জিনিসটার মধ্যে, কিন্তু এটাও মাথায় রাখুন যে আপনার প্রেজেন্টেশনের টোটাল টাইমটা কতটুকু। বলছিলাম না প্র্যাকটিসের একটা গুরুত্ব আছে, প্র্যাকটিসের গুরুত্বটা এই জায়গাটাতে যে আপনাকে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে যে আপনার 10 মিনিট সময় আছে নাকি 7 মিনিট সময় আছে, কতটুকু আপনি দেখাতে পারবেন। আপনার এক একটা স্লাইডে যদি 15টা 16টা 20টা করে, আমরা নরমালি বলি 6 লাইনের বেশি লেখা যাবে না, মানে যাবে অবভিয়াসলি বেশি লিখতেই পারেন, কোন জায়গায় 8 9 আসতেই পারে, কিন্তু কোনটা আপনি প্রেজেন্ট করছেন, কোনটা আপনি বোঝাচ্ছেন, কোনটা আপনি দেখাচ্ছেন, সেটা আপনাকে আগে থেকেই কিন্তু ডিসিশন নিয়ে রাখতে হবে। আপনি প্রেজেন্টেশন শুরু করে আপনি ডিসিশন নিতে পারবেন না। এবং অবভিয়াসলি আমি সবসময় যেটা বলি যে আপনার অ্যাটেনশনটা, আপনার ফোকাসটা অডিয়েন্সের উপরে থাকতেই হবে। অডিয়েন্স কিভাবে রিয়্যাক্ট করছে একটু বোঝার জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং শেষে আমি যেটা বললাম যে আপনি ওপেনিংটাকে এন্ড করলেন, যখন আপনি আবার শেষ করছেন সেক্ষেত্রেও কিন্তু একটু একটু যেটা বলা হয়ে থাকে যে শেষটাও যাতে একটু একটু এমন হয় যাতে অডিয়েন্সের মনে থাকে। কারণ একটা প্রেজেন্টেশনের মাঝখানের কিন্তু স্ট্যাটিস্টিক্স বা মাঝখানে আপনি যেটা প্রেজেন্ট করছেন অবভিয়াসলি আধা ঘন্টা 1 ঘন্টা পরে সব অডিয়েন্সের মনে থাকবে না, কিন্তু আপনি কোন টপিকে প্রেজেন্টেশনটা দিয়েছেন সেইটার প্রথম এবং শেষটুকু কিন্তু অডিয়েন্সটা ক্যারি করে নিয়ে যায় সাথে। টেক অ্যাওয়ে মেসেজ বা টেক হোম মেসেজ যেটাকে আমরা বলে থাকি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং শেষের দিকে যে আমরা যদি বলি যে আমার প্রেজেন্টেশন কিন্তু শেষের দিকে, তাহলে অডিয়েন্স একটু নড়ে চড়ে বসে যাচ্ছে, চোখে ডান, তার মানে একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি। সামারাইজ করা খুব ইম্পর্টেন্ট। আমি এটা সবসময় প্রেফার করি যে আপনি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন প্লিজ সামারাইজ করুন, শেষে এসে বলুন যে আপনি কি কি বলেছেন, একটা দুইটা লাইনে বলুন কিন্তু বলুন। এবং একটা কল টু অ্যাকশন, যে এই যে প্রেজেন্টেশনটা আমি দিলাম বা আমরা আজকে একসাথে কথা বললাম, সেটা নেক্সট স্টেপটা কি হতে পারে। এবং অবভিয়াসলি অডিয়েন্সের সাথে যদি কানেক্ট করার কোনো সুযোগ থাকে সবসময় এটা হয়। আমি জানি বিভিন্ন প্রেজেন্টেশনে বা বিভিন্ন কনফারেন্সে হয়তো আপনি সবসময় এই সুযোগটা পাবেন না, তো যেখানে আপনি সুযোগটা পাবেন না সেখানে তো এটা বলে লাভ নেই, কিন্তু যেখানে আপনি সুযোগটা পাবেন সেখানে ডেফিনেটলি আমি বলবো যে এই সুযোগটা গ্রহণ করুন। আচ্ছা আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? ওকে। সো এরপরে যদি আমি একটু যাই, সেটা হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন টেকনিক, যেটা আমার কাছে মনে হচ্ছে যে সরি আমাকে একটু পানি খেয়ে নিতে হচ্ছে। সেটাও প্রেজেন্টেশনের একটা পার্ট। আমি বলবো যে আপনার যেটা প্রয়োজন আপনি এই মুহূর্তে একটু বলে নিয়ে আপনি সেটা করে দিতেই পারেন। এই যে প্রেজেন্টেশন স্টাইলটা, ইফেক্টিভ প্রেজেন্টেশনের স্ট্র্যাটেজি গুলো, সেখানে কিন্তু শেখার অনেক ব্যাপার আছে, সেখানে প্র্যাকটিসের অনেক ব্যাপার আছে। আমি আমার পার্সোনাল চ্যালেঞ্জ যদি বলি, শ্রেয়সী বা রিদওয়ান যারা শুনছে, আমি বলবো যে আমার ভয়েস নিয়ে আমার অসম্ভব রকমের ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল এবং আমি এটা নিয়ে অনেক কাজ করেছি। মানে আমার ভয়েসের বেসটা অনেক কম, আমার ভয়েস অনেক হাই পিচ। সো যখন আমি কথা বলি সবসময় মনে হয় যে আমি হয়তো চিৎকার করে কথা বলছি, অথবা অনেক সময় মনে হয় যে আমার ভয়েসটা ঠিক মানে একদম মাস্কুলিন যে একটা লাউ মানে একটা বেস ভয়েস, সেটা না। সো সেটা না হয়েও আমি কিভাবে বিভিন্ন ফোরামে এত কনফিডেন্টলি কথা বলছি, অবভিয়াসলি বলবো যে আমি ভেরি কনফিডেন্ট স্পিকার। সো এই যে কনফিডেন্সটা সেটা এসেছে কারণ আমি আমার স্ট্রেংথটা আবিষ্কার করতে পেরেছি। আমি জানি যে আমার ভয়েসে বেস নাই, কিন্তু আমি এটা জানি আমার একটা পেস আছে।
তার মানে আমি অনেক স্পিডে কথা বলতে পারি, এবং আমি বিভিন্নভাবে এটাকে ভেরিফাই করেছি যে আমি যখন স্পিডে কথা বলছি আমার কথাগুলো আটকে যাচ্ছে কিনা, মানে যারা অডিয়েন্স শুনছে তারা কি আমার প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে বুঝতে পারছে কিনা। সো আমি একটু এখানে একটা ক্লারিফিকেশনও দিয়ে রাখতে চাই যে আমি রেডিও টুডেতে একটা রেডিও স্টেশনে প্রায় 1.5 বছর মতো কাজ করেছি। সো এটাও একটা মেইন পয়েন্ট যে আমার কনফিডেন্সটা গ্রো করার, যেটা হয়তো সবার পক্ষে এটা সম্ভব হবে না, কিন্তু ওই কাজটার পেছনেও কিন্তু মেইন উদ্দেশ্য এটাই ছিল যে আমি আমার ভয়েসটা মডিউলেট করতে চাচ্ছিলাম, শিখতে চাচ্ছিলাম আরো ভালোভাবে। তো আমি খুব লাকি যে ওই সময়টা আমি একদম পুরো একটা স্ট্রাকচার ফোরাম পেয়ে সেখান থেকে আমি আমার ভয়েসটা ডেভেলপ করার সুযোগ পেয়েছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, যেমন নর্মালি যখন আমরা কথা বলি আমরা কিভাবে বলি, আচ্ছা আপনারা সবাই কেমন আছেন। তো আমরা একটা টোনে কথা বলি, যখন অনেক রেগে যাই আমরা অনেক চিল্লাই। আমরা কিন্তু এটা জানি না যে আমাদের গলার মধ্যেই কিন্তু আমরা কাজ করতে পারি, এই গলার নিচ থেকে যদি আমরা কথা বলা শুরু করি, এক 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 এক, এই যে আমি জাস্ট বলছি যে আমরা যদি আস্তে আস্তে করে আগাই, আমি টাচ করে করে বোঝার চেষ্টা করি যে কোথা থেকে আমি শব্দটা বলছি, তাহলে কিন্তু আমি আমার ভয়েসটাকে অনেক বেশি চিনতে পারবো যে আমি কোথা থেকে কথা বলতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকে চিন্তা করবে যাচ্ছে আমি একজন মেডিকেল স্টুডেন্ট বা আমি একজন ডাক্তার, কেন আমাকে আমার ভয়েস নিয়ে কাজ করতে হবে? কাজ করতে হবে, কারণ আপনার কথা একজন রোগী শুনবে, আপনার কথা অসংখ্য মানুষ শুনবে। আপনি যখন ভালো ভালো গবেষণা করবেন সেটা হাজার হাজার মানুষ কিন্তু শুনবে। তো আপনি যত বেশি ক্ল্যারিটির সাথে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারবেন, যত বেশি ইফেক্টিভলি আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, ততই কিন্তু আপনার কাজটা মানে সমাদৃত হবে এবং আপনার যে প্রেজেন্টেশনটা সেটা দেশের নামটাও উজ্জ্বল করবে। তো সেই জায়গাটা আমি বলবো যদি সুযোগ থাকে তাহলে এইটা বোঝার চেষ্টা করুন যে আপনি যখন কথা বলছেন আপনার স্ট্রেংথ গুলো কি কি, আপনার উইকনেস গুলো কি কি। আমি তো স্পষ্ট করে বললাম আমার উইকনেস আমার কাছে মনে হয় বেসটা নাই। সো আমি কিভাবে সেই বেসটাকে আমি আনার চেষ্টা করিনি, কারণ এটা আমি আনতে পারবো না অটোমেটিক্যালি। সো আমি কিভাবে আমার স্ট্রেংথটাকে কাজে লাগাবো যাতে ইফেক্টিভলি আমি সেটাকে কন্ট্রোল করতে পারি। আরেকটা জিনিস যেটা অনেকে যে হাত নাড়ার, আমি দেখা অনেক সময় হাত নেড়ে নেড়ে কথা বলি, এটা কিন্তু অনেক কন্ট্রোল করেছে এখন যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোল। সো এর আগে যেটা হতো আমি আরো বেশি মুভ করতাম। তো আমি আয়না ইউজ করেছি, বড় একটা আয়না লাগিয়ে নিয়েছিলাম, সেখানে আমি দাঁড়িয়ে সামনে কথা বলতাম যে যাতে আমি নিজে বুঝতে পারি যে আমার বডি ল্যাঙ্গুয়েজে কোন জায়গাটাতে কাজ করা দরকার। এখন অনেক মানে এখন আমি জানি যে অনেক জায়গায় হয়তো অনেকের মনে হতে পারে যে এভাবে বলছে কেন, কিন্তু তাতে আমার এখন আর কিছু যায় আসে না। কিন্তু একটা সময় আমি এই জিনিসটা নিয়ে যখন কাজ করেছি তখন আমি বোঝার চেষ্টা করতাম যে কতটুকু পর্যন্ত বডি মুভমেন্ট আমাকে কমফোর্ট দিবে এবং কতটুকু পর্যন্ত বডি মুভমেন্ট অন্যের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। সো আমি এই জন্যই বলছি এটা খুব ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করতে পারা এবং ফিডব্যাকটা নেওয়া আপনার পরিবারের সদস্যদের থেকে, বন্ধুদের থেকে, যারা নন জাজমেন্টাল ওয়েতে আপনাকে জাজ করবে তাদের থেকে কিন্তু আপনাকে এটা শুনে নিতে হবে। সো লাউডনেস, আপনার পিচ, আপনার স্পিড, কোথায় আপনি পজ দিচ্ছেন এবং কোথায় আপনি এমফাসিস দিচ্ছেন, জোর দিয়ে বলতে পারাটা যে আপনার এই কাজটা কিন্তু করতেই হবে। সো আপনি সব জায়গায় যে রশ্মি দিয়ে দিয়েতেই হবে বলবেন সেটা না, কিন্তু যখন আপনি প্রেজেন্টেশনটা দিবেন তখন কোন ওয়ার্ড গুলোতে আপনি এমফাসিস দিবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, কারণ সেই ওয়ার্ডটাই অডিয়েন্স পিক করে বাসায় নিয়ে যাবে। বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, আই কন্ট্যাক্টের কথা বলেছি। আই কন্ট্যাক্টটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনি যখন একটা স্টেজে দাঁড়িয়ে কথা বলছেন, আপনি যদি পুরোটা সময় স্লাইডের দিকে তাকিয়ে থাকেন বা পুরোটা সময় আপনি বোর্ডের দিকে তাকিয়ে থাকেন, পুরোটা সময় আপনি আপনার মোবাইল ডিভাইস যেটা থেকে কথা বলছেন যেটা দেখে সেটার দিকে বা নোটের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু অডিয়েন্স কখনোই আপনার সাথে কানেক্ট করতে পারবে না। সো এটাও একটা আর্ট। আই কন্ট্যাক্টটা আপনি অনেককে আমি এই টেকনিকটা শিখেছি যে আপনি ডান থেকে শুরু করে বামে আসতে পারেন, আবার বাম থেকে শুরু করে যেতে পারেন, অনেকে মাঝখান থেকে স্টার্ট করে। সেটা যদি আরোপিত মনে না হয়, এটা যাতে মনে না হয় যে আপনি এটা ইচ্ছাকৃতভাবে অ্যাবনর্মাল, যাতে এটা মনে না হয়, এটা একটা টেকনিক। দুই একবার পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে অডিয়েন্সকে ফিল করাবেন যে আপনি বিভিন্ন কয়েকজনকে আপনি দেখছেন বা তাদের সাথে আপনি সবার সাথে তো 100 জন থাকলে 100 জনের সাথে আই কন্ট্যাক্ট করতে পারবেন না, তো কয়েকজনের সাথে আপনি যখন করবেন সেটা অন্যরাও নোটিস করে যাচ্ছে উনি তো কথা বলছেন তাকে। সো সবসময় অডিয়েন্সের মধ্যে দেখতে পারবেন যে সবাই কিন্তু যে আপনার দিকে এমপ্যাথি নিয়ে তাকিয়ে থাকবে বা সিম্প্যাথেটিক একটা দৃষ্টিতে তাকিয়ে থাকবে সেটা না। সো যারা আপনার দিকে এমপ্যাথি নিয়ে তাকাবে বা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে তাদের দিকেই তাকান। অনেক আছে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, ওই মুহূর্তে এটা ইগনোর করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এটাও একটা আর্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে আমাদের কাজ করার দরকার আছে যে আমি বুঝতে পারছি যে অডিয়েন্সের একটা পার্ট হয়তো তাদের ভালো লাগছে না, সো আমি সেইখানটাতে কি করবো। এটা আসলে সেটিং টু সেটিং এ ভ্যারি করে, এটা জেনারেলাইজ করা যাবে না। আপনি যদি স্টুডেন্ট হন অবভিয়াসলি সিনিয়র কেউ কথা বললে আপনি তাকে থামাতে পারবেন না, আবার আপনি সিনিয়র হয়ে যদি একটা জোরে করে ধমক দিয়ে দেন তাহলে সেটাও হয়তো স্টুডেন্টের ভালো লাগবে না। একটু বুঝে ওই কনটেক্সটটা বুঝে নিয়ে একটা ইন্টারন্যাশনাল ফোরাম যদি হয় তাহলে কতটুকু আপনি আসলে বলতে পারবেন সেটাও বুঝে নিয়ে আপনাকে ওই মুহূর্তে সিচুয়েশনটা মানে কন্ট্রোল করতে হবে এবং
আমার কাছে সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি যখন কনফিডেন্টলি একটা জিনিস প্রেজেন্ট করবেন, বুঝে একটা জিনিস প্রেজেন্ট করবেন, কন্টেন্টটা জেনে প্রেজেন্ট করবেন, অবভিয়াসলি তখন অডিয়েন্স সেটা শুনবে, অ্যাট্রাক্টেড হবে। যখনই আপনার জানার মধ্যে, আপনার নলেজের মধ্যে বা প্রেজেন্টেশনের কন্টেন্টের মধ্যে আপনার কমতি থাকবে, অবভিয়াসলি সেটা রিফ্লেক্টেড হবে। সো আরেকটা বড় ব্যাপার হচ্ছে কোন রুমের মধ্যে আপনি কথা বলছেন। এই মুহূর্তে তো আমরা হয়তো জুমে কথা বলছি বা স্ট্রিম ইয়ার্ডে কথা বলছি, এই ক্ষেত্রে হয়তো সেটা আমরা দেখাতে পারবো না, কিন্তু জুমে আপনার রুমে সবাই আপনাকে দেখতে পাচ্ছে কিনা, আপনার কোনো ব্যারিয়ার আছে কিনা, মাঝখানে কোনো পিলার, অথবা আপনার যে রুমের সাইজটা সেখানে মাইক্রোফোনই লাগবে, হয়তো আপনি মাইক্রোফোন পাচ্ছেন না, তখন আপনি কিভাবে সেটাকে প্রেজেন্ট করবেন। আপনি তাহলে মাঝখানে যে কথা বলবেন, হেঁটে হেঁটে কথা বলবেন, অনেক টিচারই কিন্তু হেঁটে হেঁটে মানে ঘুরে ঘুরে ক্লাসে কথা বলেন, কোনো অসুবিধা নেই। এটা আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনি কিভাবে আপনার রুমটাকে ইউটিলাইজ করতে পারেন। যেখানে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, অনেকের হাইট কম থাকে, অনেকের হাইট বেশি থাকে, ওই ডায়াসটার সাথে কিভাবে কথা বললে আপনাকে অসামঞ্জস্যপূর্ণ, কারণ আপনার উচ্চতার উপর আপনার কোনো হাত নিয়ে বসে এখানে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। সো জিনিসটা হচ্ছে যে সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আপনার যদি কোনো এক্সট্রা কিছু লাগে, টুল লাগে, বা আপনার যদি মনে করেন আপনি ইউজই করবেন না ডায়াসটা, আপনি পাশে দাঁড়িয়ে কথা বলবেন, গো ফর ইট। যেটাতে আপনি কমফোর্টেবল, যেটাতে আপনি মনে করেন আপনি পারবেন, সেইটাই আপনি করবেন। আপনার মুভমেন্টটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করছে। সো এই ক্ষেত্রে ভিজুয়াল এইডের প্রসঙ্গটা আমরা আগেও বলেছি, ভিজুয়াল এইডের কথাটা একটু এক্সপ্লেন করতে চাই, যেটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটাকে আপনারও যেরকম বাড়াবে, অডিয়েন্সের সব থেকে বেশি বাড়াবে। যখন আপনি কোন একটা জিনিস শুধুমাত্র কথা দিয়ে বা বিভিন্ন ধরনের শব্দ দিয়ে, আপনি যেমন আমার আজকে স্লাইড গুলো কিন্তু খুবই বোরিং, আমি তেমন কোনো ভিজুয়াল এইড ব্যবহার করি, কারণ আমি জানি এটা জুমে যাবে, আমি নিজেই একটা বড় ভিজুয়াল এইড যখন আমি কথা বলবো একটু পরে সবার সাথে উইদাউট দ্য স্লাইডস। তো সেক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবে হয়তো কোন একটা ভিডিও, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবে হয়তো কোন একটা পিকচার, পিক্টোরিয়াল, কোন একটা ডায়াগ্রাম, একটা স্ট্যাটিস্টিক্স, এই ভ্যারাইটি গুলোই কিন্তু, এই ভ্যারিয়েশন গুলোই আপনার প্রেজেন্টেশনটাকে, কিন্তু এটা আননেসেসারিলি অ্যাড করে কোনো লাভ নেই। যেখানে প্রয়োজন, যেখানে দরকার, যেখানে আপনি কথা কমিয়ে ছবি দেখিয়ে, গ্রাফ দেখিয়ে আপনি বোঝাতে পারবেন, আপনার সাপোর্ট করবে আপনার আপনার এভিডেন্সটাকে বা আপনার স্টেটমেন্টটাকে, সেটাই আপনি শো করুন। এবং অনেক ইফেক্টিভ কিন্তু টুল আছে যেটা আপনি এখন ব্যবহার করতে পারেন, যেটা আলটিমেটলি আপনার প্রেজেন্টেশনটাকে আরো বেশি ইফেক্টিভ করবে, যেটা আমি আগেও বলেছি, পাওয়ার পয়েন্ট স্লাইডস এর এটা ইটসেলফ একটা ভিজুয়াল এইড। আপনি মুখে দাঁড়িয়ে কোনো একটা কিছু বলার থেকে গ্রাফ বা চার্ট, ছবি, ভিডিও, ফ্লিপ চার্ট, স্কেচ, অনেক কিছু আপনি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে কমন প্রবলেম কি কি হয়। একটা নাম্বার হচ্ছে একটা প্রেজেন্টেশনে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে। আপনি হয়তো যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, পিছনে অনেকে, মানে ডেফিনেটলি হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে কন্ট্রোল করবেন? এক নাম্বার আপনি রিকোয়েস্ট করতে পারেন অর্গানাইজারদেরকে শুরুতেই, যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে তারা কন্ট্রোল করার কোনো মেকানিজম তৈরি করতে পারে। যদি তারা সেটা টেকনিক্যালি না পারে, তাহলে যারা গেস্ট আছে তাদেরকে যাতে রিকোয়েস্ট করতে পারে। আপনি রিকোয়েস্ট না করে অর্গানাইজারদেরকে দিয়ে রিকোয়েস্ট করালে হয়তো জিনিসটা ইফেক্টিভ হবে। যদি আপনি কোনো একটা ফোরামে প্রেজেন্ট করেন যেখানে সিনিয়র আছে, তাদেরকে দিয়ে বলাতে পারেন। যদি আপনি সিনিয়র হন বা আপনি এমন একটা সিচুয়েশন আছেন, আপনি বলতে পারেন, আপনি পোলাইটলি আপনি কিন্তু রিকোয়েস্ট করতে পারেন যে প্লিজ আসলে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আমি তো মাত্র 10 মিনিট প্রেজেন্ট করবো, আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার কথাটা শুনুন, নিজেরা নিজেদের মধ্যে কথা না বলে। এটা একটা অনেক সময় ওয়েদার, মানে খুব মজার ব্যাপার, কিন্তু অনেক বেশি এসি ঠান্ডা হয়ে আছে রুমের মধ্যে, আপনি দেখবেন সেটা কিন্তু আপনার প্রেজেন্টেশন ইম্প্যাক্ট ফেলবে। সো প্রেজেন্টেশনের শুরুতে এটাও জাজ করে নেওয়াটা খুব জরুরি যে রুমটা কি বেশি ঠান্ডা, আমার জন্য বেশি আনকমফোর্টেবল, যে আমি পাচ্ছি না, তো আপনি এসিটা একটু হয়তো তখন বাড়িয়ে নেওয়ার একটা চিন্তা করতে পারেন, বা আপনি কথা বলতে পারেন। অনেক বেশি গরম, আপনি দেখছেন যে আপনি দম বন্ধ হয়ে আসে, হাফ শার্প লাগছে, আপনি স্যুট পরে আসেন, আপনি খুলে ফেলুন স্যুট। যদি মনে করেন যে আপনি জ্যাকেটটা খুলে আপনি জাস্ট শুধু একটা ফর্মাল শার্ট টাই পরে প্রেজেন্ট করবেন, করতে পারেন। আবার যদি মনে করেন যে নাকি জানালা খুলে দিলে এয়ার সার্কুলেশনটা বাড়লে আপনার ভালো লাগবে। এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। টাইম অফ দ্য ডে, আলো আছে কিনা রুমের মধ্যে পর্যাপ্ত, আপনার প্রেজেন্টেশনের সাথে আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কিনা পেছন থেকে, হয়তো রুমের মধ্যে এমন আলো যে আপনার পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে না, যেটা স্লাইড একটা বড় প্রজেক্টরে দেখানো হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং অডিয়েন্সের অ্যালার্টনেস, অনেক সময় বলা হয় যে দুপুরে খাওয়ার পর প্রেজেন্টেশন হলে অডিয়েন্স ঘুমাতে থাকে। তো যদি সেটা হয়, আমি সবসময় যেটা করি যে যদি আমাকে দুপুরে ঠিক লাঞ্চের পর পর কোনো ফোরামে কোনো প্রেজেন্টেশন দিতে বলা হয়, আই মেক ইট মোর ইন্টারেক্টিভ। আমি তখন আরো বেশি মুভ করি। কিভাবে করি, আমি তখন অডিয়েন্সকে হয়তো আপনারাই বলুন তো, বা কি আপনাদের কি মনে হয়, এমন এমন প্রশ্ন করি যাতে অডিয়েন্স বুঝতে পারে যে আমি তাদেরকে জিজ্ঞেস করছি এবং তারা কানেক্ট হওয়ার চেষ্টা করেন, তারা তখন আরো বেশি মানে এঙ্গেজ হতে পারেন। সেখানে যদি আমি টানা স্লাইড দেখাতে পারি, মানে যখন আমি জানি যে আমার প্রেজেন্টেশনটা দুপুর 2:30টার সময়, অবভিয়াসলি আমি প্রেজেন্টেশনটা এমন ভাবে তৈরি করার চেষ্টা করি যেখানে কিছু এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর আছে, রিলেভেন্ট, যেটা আলটিমেটলি অডিয়েন্সকে আরো বেশি জাগিয়ে রাখবে, মানে তারা খেয়ে একদম ঘুমিয়ে পড়বেন না ওই সময়টাতে। নর্মাল সকালের সেশনগুলোতে এই প্রবলেমটা কম থাকে। কমন প্রবলেম আরো যেটা হয়, অনেকে কথার মধ্যে অনেক বেশি লাইক বলতে থাকে, সো এটা আমি বলতে চাই না, বাট অনেকেই বলেন
যেটা অনেকের মানে একদম আনইনটেনশনাল, অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে কথাটাকে অনেক বেশি স্টাইলিশ করার জন্য বা অ্যাকসেন্ট চেঞ্জ করার জন্য তারা এটা করেন, যেটা আসলে কোনো দরকার নেই। আপনার মানে আমাদের ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু একটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট তৈরি করে ফেলেছে পুরো ওয়ার্ল্ডে। আমাদের বাংলাদেশি যারা, আমাদের কিন্তু একটা কমপ্লেক্স কাজ করে যাচ্ছে, আমার ইংলিশ হয়তো ভালো না। যেখানে আপনি ইংলিশে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার কন্টেন্টটা ইম্পর্টেন্ট, আপনি প্রপারলি তথ্যটা পৌঁছাতে পারছেন কিনা, আপনি কত কঠিন কঠিন ইংলিশ শব্দ ব্যবহার করলেন বা আপনি গ্রামাটিক্যালি কতটুকু কারেক্টেড থাকবেন, সেইটার উপরে কিন্তু আপনার প্রেজেন্টেশনের সাকসেসটা ডিপেন্ড করবে না। সো ডেফিনেটলি বি কনফিডেন্ট। যদি আপনার ইংলিশ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, কম অন, আমি একদম ক্লিয়ারলি এটা বলতে চাই, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। আমরা বাংলায় যত সুন্দর করে কথা বলতে পারবো সেটাই আমাদের ক্রেডিট। যখন আমাকে ইন্টারন্যাশনাল ফোরামে ইংলিশে বলতে হচ্ছে, আমি যদি সুন্দর করে বুঝিয়ে বলতে পারি, সুন্দর করে আমার তথ্যটা দিতে পারি, মোর দ্যান এনাফ। এর থেকে বেশি আমাদের কোনো কিছু করার দরকার নেই। অনেক বেশি রকিং, যেটা আমি মাঝে মাঝে করে ফেলি, অনেক বেশি স্পিড যদি আপনার থাকে, সেটা আপনাকে নিজে আইডেন্টিফাই করতে হবে এবং এটা বুঝে নিতে হবে যে আমার স্পিডটা কি ইফেক্টিভ নাকি আমার স্পিডটা একেবারেই ডিস্ট্রাক্টিং। আপনার অনেকে হাত পকেটে দিয়ে কথা বলেন, কলম হাতে নেড়ে নেড়ে কথা বলেন, এগুলো কোনোভাবেই করা যাবে না। অনেকে ছোট একটু বাকি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় কিন্তু আপনার গেট আপটাও খুব ইম্পর্টেন্ট। আজকে আমি একটা টি শার্ট পরে প্রেজেন্টেশন স্কিলের ওয়ার্কশপ বা যেটাই বলি সেশন আমি নিয়ে নিতে পারছি, তাহলে আমি জানি আমার অডিয়েন্স কারা। কিন্তু আমি কিন্তু একটা যখন একটা ইন্টারন্যাশনাল, যেটা ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনে যেটা আমি দিয়েছি রিসেন্টলি প্রেজেন্টেশন, এটা কিন্তু আমি অবভিয়াসলি চেষ্টা করবো একটা ফর্মাল শার্ট পরে, যতই জুমে হোক বা আমি বাসা থেকে প্রেজেন্টেশনটা দিই, আমি কিন্তু একটা ফর্মাল অ্যাটায়ার নিয়ে আমি দিব, কারণ আমি জানি সেই প্রেজেন্টেশনটা এমন এমন মানুষটা অ্যাটেন্ড করছেন যারা প্রত্যেকে একটা নির্দিষ্ট ফর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এবং তারাও সেভাবেই কিন্তু প্রেজেন্টেশনটা দিচ্ছেন। সো এটাও খুব ইম্পর্টেন্ট যে মানে ওই জায়গাটা বুঝতে পারা এবং সেই বোঝার উপর বেসিস করে সেখানে আপনার একটাকে চিন্তা করা। এখন যদি আমি একদম লাস্টে চলে এসেছি, আসলে প্রেজেন্টেশনের শেষের হয়তো কয়েক মিনিট, তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রেজেন্টেশনের যে স্পেসিফিক টিপ গুলো আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের কথা শুরুতে বলেছিলাম, সো এক্ষেত্রে যদি আমি একটু ভেতরে যাই, তাহলে প্র্যাকটিস কিন্তু আপনাকে আসলে পারফেক্ট করবে না। এটা শুনে মনে হয় কি বলছে, প্র্যাকটিস পারফেক্ট না, অবশ্যই প্র্যাকটিসই পারফেক্ট করবে, কিন্তু প্র্যাকটিস উইথ ফিডব্যাক আপনাকে আসলে পারফেক্ট করবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আপনি প্র্যাকটিস করছেন নিজের মতো করে, কারোর থেকে ফিডব্যাকটা নিচ্ছেন না, যে আপনার কোথায় আসলে কাজ করা দরকার, কোথায় পজ দেওয়া দরকার, কোথায় এমফাসিস দেওয়া দরকার একটা প্রেজেন্টেশনে। সেই প্র্যাকটিসটা, আপনার দাঁড়ানোটা, আপনার যখন আপনি কথা বলছেন সেই কনফিডেন্সটা কিভাবে, ওভার কনফিডেন্স কিন্তু অবভিয়াসলি আবার আপনার পুরো প্রেজেন্টেশনটাকে মাটি করে দিবে, অডিয়েন্স আপনার সাথে কানেক্টই করতে পারবে না। সো এই জায়গাটা ফিডব্যাকটা আপনার, যাকে আপনি মনে হয় এটা আপনার পরিবারের সদস্য যারা আছে, তারা হতে পারে, বন্ধু হতে পারে, রিলেভেন্ট ফিল্ডের কেউ হলে ভালো, যাকে আপনি ট্রাস্ট করতে পারবেন যে আপনাকে সঠিক ফিডব্যাকটা দিবে। দোস্ত খুব ভালো হয়েছে, একদম ঝাক্কাস না, যেটা ভুল হচ্ছে, যেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যেতে পারে, সেটাই কিন্তু আপনাকে অনেক বেশি উপকার করবে। একটা কথা বলা হয় স্পিক লাইক ইউ সিং, সবাই বলবো তাহলে গান গাবো, না না, সব জায়গায় আপনি গান গাবেন না, কিন্তু পাবলিক স্পিকিং এটা একটা আর্ট, যেটা গানের মতোই। গানের মতো মানে কিন্তু আপনি সুরে সুরে কথা বলবেন না, স্পিক লাইক ইউ সিং না। ব্যাপারটা হচ্ছে যে গান মানে কি, সুরেলা গান মানে হচ্ছে কতগুলো অদ্ভুত একটা মেকানিজমের মধ্যে আমাদের মনটাকে সুদিং করে দেয় একেবারে। তো প্রেজেন্টেশনটাও সেরকম, যখন আপনি একটা কন্টেন্টে খুব সুন্দর করে গুছিয়ে আপনার প্রেজেন্টেশনটা সাজাতে, গানের মতোই একটা সুরেলা একটা অনুভূতি দেয় মানুষকে, আমি বুঝতে পারছি উনি কি বোঝাতে চাচ্ছেন, এতগুলো মানুষ বসে আপনার কথা শুনবেন। সো ডেফিনেটলি এটা যদি এরকম একটা সুন্দর আবহ তৈরি করে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ইফেক্টিভ প্রেজেন্টেশন দিতে পারবেন। একটা পাওয়ারফুল ভয়েস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ারফুল মানেই কিন্তু একদম গম গম করে কথা বলতে হবে, আপনাকে একদম যে আমি খুব ভালো আবৃত্তি করতাম আমাকে সব জায়গায় না, সেটাও কিন্তু আপনার মানে পুরো প্রেজেন্টেশনটাকে অনেকখানি নষ্ট করবে। পাওয়ারফুল মানে হচ্ছে যেই জায়গাটাতে এমফাসিস দেওয়া দরকার, আপনার ভয়েস টোন যাই হোক, আপনার ভয়েসের পিচ যাই হোক, সেটাকে ইফেক্টিভলি ইউজ করে কথাটাকে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়াটা ইম্পর্টেন্ট। আরেকটু যদি বলি তাহলে হচ্ছে যে অনেকে বলে থাকে যে আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, এভাবে কথা বলেন, আমি এটাতে এগ্রি করি টু সাম এক্সটেন্ট। তার মানে এই না যে আপনি বন্ধুদের সাথে কথা বলার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন, ভয়টা পাওয়া যাবে না, কারণ অডিয়েন্স সবসময় আপনার প্রফেসর থাকলেই, সিনিয়র কেউ থাকলেই তিনি কিন্তু আপনাকে মারার জন্য বা আপনাকে অ্যাটাক করার জন্য ওখানে বসে নেই, ওইখানে আপনার কথা শোনার জন্যই বসে আছেন, যে আপনি যদি ঠিকঠাক মতো জেনে একটা কথা বলেন, অ্যাপ্রিসিয়েটই করবেন তারা। তো ওই জায়গাটা যে আপনি যদি এখন সুন্দর করে গুছিয়ে বলবেন, অবভিয়াসলি সেই কথাটা যখন বন্ধুত্বের একটা টোন থাকবে, তারাও কিন্তু ডিসকাশনের জন্য রেডি হবে। আপনি যদি অ্যাটাক করতে থাকেন, তাহলে অবভিয়াসলি তারাও অ্যাটাক করবে। এবং চেঞ্জটা সম্পর্কে জানা, আমি যখন কোভিড নিয়ে কথা বলছি, আজকের স্ট্যাটিস্টিক্স কত আমাকে জানতে হবে। আমি আজকে বসে বললাম আচ্ছা বাংলাদেশে তো ডাক্তার মনে হয় 10 জন মতো মারা গেছে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, 10 জন অনেক আগে ছিল, আমি যখন কথা বলছি আমাকে এটা বুঝে নি এই মুহূর্তের স্ট্যাটিস্টিক্সটা কি, এই মুহূর্তের সিচুয়েশনটা কোথায়। আরেকটু যদি আমি আগাই একদম লাস্টে, আমি সেটা হচ্ছে যে আপনার লাস্টটা এন্ডিংটা
খুব স্ট্রং হতে হবে, কারণ এই এন্ডিংটা যেটা আমি আগেও বলেছি, সামারাইজেশন, আপনার কথাটাকে রিপিট করে যে আপনি এক্স্যাক্টলি আমরা যেটা করি শেষে এসে আমরা অনেক ভেগ কথা বলি, দেশকে বদলে দিব। সব প্রেজেন্টেশন দেশকে বদলাবে না, আপনার নিজের জায়গাটাকেও যদি বদলায়, ওই স্পেসিফিক রিসার্চ এরিয়া, ওই স্পেসিফিক টপিকটাতে যদি নতুন কিছু অ্যাড করে, সেটাই অনেক বড় বদলানো। সো রিয়েলিস্টিক একটা এন্ডিং দিতে হবে, কিন্তু যেটা যাতে দিক নির্দেশনামূলক হয়, যাতে মানুষ বুঝতে পারে কি করা যাবে। দেখুন, আমার খুব ফেভারিট স্লাইড, আমি এটা আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে যে পাবলিক স্পিকিং এর যে এই মুভিটাতে একটা ডায়লগ ছিল যে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট। আমি একদম স্পষ্টত এটা বিশ্বাস করি যে একটা যে কোনো পাবলিক স্পিকিং, আইদার সেটা সায়েন্টিফিক, আইদার সেটা নন সায়েন্টিফিক, ইট নিডস টু বি এন্টারটেইনিং। ইনফরমেশনটা যখন আপনি সুন্দর করে ইফেক্টিভলি প্রেজেন্ট করবেন, তখনই সেটা একটা এন্টারটেইনিং প্রেজেন্টেশন। সো এটা মাথায় রাখবেন, এন্টারটেইনমেন্ট মানে কিন্তু বিদ্যা বালানের মতো নাচতে হবে না। এন্টারটেইনমেন্ট আপনি একটা প্রপার ইনফরমেশনকে ইফেক্টিভলি সুন্দর করে দিয়ে আপনি একটা মানুষের মধ্যে আনন্দের ভাব, মানে একটা আনন্দের জায়গা তৈরি করতে পারেন। নতুন একটা কিছু শিখে আজকে বাসায় যাচ্ছি, অ্যাডমিট করতে হবে যে সব প্রশ্নের জবাব আপনার কাছে নাই, খুব স্বাভাবিক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবকিছু জানবে না। এখন আমাকে যদি বলা হয় ভ্যাকসিন নিয়ে কথা বলো, কোভিড এর, আমি বলবো না। যদি বলা হয় কোভিড এর মানসিক স্বাস্থ্য ইম্প্যাক্ট নিয়ে কথা বলো, আমি টানা 2 ঘন্টা ধরে কথা বলবো। এটাই, তার মানে এই না যে মানসিক স্বাস্থ্য সবগুলো জিনিস আমি জানি। আমি যতটুকু জানি ততটুকু হয়তো আমি বলতে পারবো, যেটা আমি জানবো না আমি বলবো আমি জানি না। সো এই অ্যাডমিট করতে পারাটাও কিন্তু আপনার অনেস্টি এবং আপনার নলেজ ডেপথটাকে ভয়ঙ্কর রকম ভাবে রিফ্লেক্ট করে। আরেকটা হচ্ছে পাওয়ার স্ট্যান্স, তার মানে এই না আপনাকে রোবোটিক হতে হবে। আপনি যখন রোবোটিক ভয়েসে কথা বলবেন, সেটাও খুব ইফেক্টিভ হবে। টিপস ফর পাবলিক স্পিকিং, ইউজ আ পাওয়ার স্টান্স। নো, আপনি আপনার পাওয়ার স্টান্সটা হচ্ছে যেটা আপনার, আপনি জানেন যেটা আমার স্ট্রেংথ, আমি জানি, আমি কনফিডেন্ট, আমি জানি আমি যখন কথা বলি আমি মোটামুটি আর্টিকুলেটেড ওয়েতেই কথা বলি, আমি জানি যে আমার স্পিডটা, আমার মানে টু সাম এক্সটেন্ট আমার পাওয়ার। সো এইটাকে আমি কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি যাতে বুঝতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের প্রেজেন্টেশন। যদি আমি সামারাইজ করি, তাহলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট এবং ইফেক্টিভ আই কন্ট্যাক্টের ভূমিকাটা আমি অবশ্যই আবারও রিইনফোর্স করতে চাই। ইন্টারেস্টিং ভয়েস, যেটা আপনি নিজে করতে পারেন, কোনো সংকুচিত হয়ে থাকার কোনো কারণ নেই, নলেজের কোনো বিকল্প নাই। আপনাকে জানতেই হবে যে এই টপিকে আপনি কথা বলছেন। কনফিডেন্স বাট নট ওভার কনফিডেন্ট, এনথুজিয়াজম, আগ্রহ নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে এবং অডিয়েন্সকে ইমাজিন করানোর একটা ক্ষমতা আপনার কিন্তু লাগবেই লাগবে, যে আপনি বোঝাবেন। যখনই আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে যাবেন, যখনই আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি পারবো, আমি এই জায়গাটাতে মানে একটা একটা বদ্ধ একটা জায়গায় আপনি আটকে আছেন যে আমি বেরোতে পারছি না, যখনই বের হবেন আপনি দেখবেন ম্যাজিক কিন্তু হয়ে যাবে। একটু শেখা, একটু প্র্যাকটিস আপনাকে অনেকখানি এগিয়ে দিবে। প্র্যাকটিস ফিডব্যাক ডেফিনেটলি। এবং অবশ্যই এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি আমি বলি, সাকসেসের কোনো বিকল্প নাই যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি পারবেন একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন দিতে, সেটা ইংলিশ বা বাংলা যেই ল্যাঙ্গুয়েজে হোক। সো থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ার আপাতত অফ করছি। আমার মনে হয় যে আমি এখন পুরোপুরি ব্যাক করতে চাই শ্রেয়সীর কাছে। শ্রেয়সী। ভাইয়া, অনেক সুন্দর এবং ইনফরমেটিভ একটা সেশন ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। কোশ্চেনটা হচ্ছে, প্রেজেন্টেশনের আগে অনেকের নার্ভাসনেস কাজ করে, তো ওই নার্ভাসনেসটা কাটানোর যদি কিছু টিপস আপনি আমাদেরকে দিতেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শ্রেয়সী, এবং আমারও এটা কাজ করতো অনেক সময় আগে। প্রথম হচ্ছে জানো কারা নার্ভাস হয় বেশি? একটা হচ্ছে যে অনেক সময় কন্টেন্টের উপরে যখন দখলটা থাকে না, যেই টপিকটা নিয়ে কথা বলবে, কারোর যদি কনফিউশন কাজ করে যে আমি প্রপারলি আসলে জানি না। সবার পক্ষে তো সব জানা সম্ভব না, এটা ট্রু। তো যতটুকু আপনি জানেন ততটুকু আপনি যদি আপনার প্রেজেন্টেশনটাতে লিমিটেড রাখেন, আপনি এমন যেটা আপনি জানেন না কিন্তু আপনি দেখানোর জন্য যে দেখো আমি কঠিন কঠিন স্ট্যাটিস্টিক্স শো করতে চাই, তখন কিন্তু আপনি ফাঁদে পা দিচ্ছেন এবং সেটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর তোমার প্রশ্নটার যে উত্তরটা, সেটা হচ্ছে নার্ভাসনেস কাটানোর জন্য, যেটা অবভিয়াসলি নলেজের কথাটা আমি বলেছি, জেনেই প্রেজেন্টেশন দিতে হবে। আরেকটা হচ্ছে অনেকগুলো ইফেক্টিভ মেথড আছে। ব্রিদিং টেকনিক, যেটাকে আমরা বলি একটু লম্বা করে শ্বাস নিয়ে ছাড়া, হ্যাঁ, ব্রিদিং টেকনিকটা কিন্তু অনেক সময় ইফেক্টিভ হয়, আমি মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে বলছি। আরেকটা হচ্ছে অডিয়েন্স সম্পর্কে যদি ধারণা থাকে, এবং আমি সবসময় যেটা প্রথম দিকে করতাম শ্রেয়সী, সেটা হচ্ছে আমি একজন বা দুইজন আমার যদি অডিয়েন্সের সাথে পরিচিত না, অপরিচিত কোনো অডিয়েন্স যিনি শুরু থেকে আমার দিকে তাকিয়ে বা আমার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, অনেকেই মাথা নাড়েন, মানে আমি বুঝতে পারি যে উনি আমার কথার সাথে একমত হচ্ছেন, হয়তো উনি আমার সাথে কানেক্ট, আমরা কিন্তু আনইনটেনশনালি মাথা নাড়ি, আচ্ছা ওর কথাটা শুনতে আমার ভালো লাগছে। তো যিনি শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি চেষ্টা করি তার দিকে তাকিয়ে বা তার সাথে একটু আই কন্ট্যাক্ট বেশি করে কনফিডেন্স লেভেলটাকে
একই রকম রাখতে। কারণ নার্ভাসনেস কিন্তু কোনো দুর্বলতা না। আমি অনেকেই বলে যে আচ্ছা নার্ভাস এনার্জিটাকে তুমি পজিটিভ এনার্জিতে কনভার্ট করবে, এটা মুখে বলা যায় থিওরিটিক্যালি, বাস্তবে এটা টাফ। সো যিনি নার্ভাস হচ্ছেন তাকে এটা মাথায় রাখতে হবে যেটা ন্যাচারাল। নার্ভাস সবাই অনেকেই হয়, মানে একদম 80% মানুষই কিন্তু প্রথম প্রেজেন্টেশন বা এখনো অনেকের মধ্যে কিন্তু নার্ভাসনেস কাজ করে। সো ওই জায়গাটায় কন্টেন্টটা যখন ভালোভাবে জেনে, টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে জেনে বুঝে নিয়ে যখন যাচ্ছে, অটোমেটিক্যালি সে অনেকখানি আয়ত্তে রাখতে পারছে। অনেকে মনে করে যে আচ্ছা আমি নার্ভাস, আমার চুইংগাম খেলে ভালো লাগবে। অনেক সময় যেটা হয় যে একটু রাখে ছোট্ট সুইট কোনো একটা কিছু, মানে গো ফর ইট, মানে এটা ডিপেন্ড করতে হোয়াট এভার, মানে আপনাকে যে জিনিসটা মানে মনে হচ্ছে যে আপনি নার্ভাস এনার্জিটাকে একটু হলেও কাটাতে পারছেন, প্র্যাকটিস যদি আগে থেকে করে আসতে পারেন অবভিয়াসলি এটা আপনার নার্ভাসনেসটাকে অনেকখানি কাটিয়ে দেবে। শ্রেয়সী কোশ্চেন আনসার যখন থাকে সেটাও কিন্তু আমি প্র্যাকটিস করে রাখতে পারি। মানে আমি মোটামুটি গেজ অ্যাজিউম করতে পারি যে আচ্ছা যদি এই প্রশ্ন আমার কাছে আসে তাহলে আমি কি কি আনসার দেবো। তো ওই কোশ্চেন গুলো যদি আমি আগে থেকে প্রেডিক্ট করি যে আচ্ছা আমাকে এই 5টা প্রশ্ন করতে পারে, তাহলে কিন্তু নাও আসতে পারে সেই 5টা, কিন্তু যদি আমি প্রেডিক্ট করা থাকে তাহলে আমি আনসারটা কিভাবে দিব সেটাও যদি আমার একটু প্র্যাকটিস করা থাকে, এটা কিন্তু অনেকখানি আমার নার্ভাসনেসটাকে কাটিয়ে দেবে। আর অন্য কোনো কিছু নিয়ে নার্ভাস হওয়ার কোনো সুযোগই নেই যে আচ্ছা আমাকে দেখতে ভালো লাগছে কিনা, এগুলো সব মানে একদমই যে ইররিলেভেন্ট একটা মানে ইস্যু, যেটা নিয়ে অনেকে চিন্তা করেন যে আমার ভয়েস, উচ্চারণ, ইংলিশ, এগুলোতে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। ভাই আরেকটা কোশ্চেন ছিল, প্রেজেন্টেশনের ঠিক আগ মুহূর্তে, যেমন প্রেজেন্টেশনের দিন বা 1 থেকে 2 ঘন্টা আগে আমরা কিভাবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন নিতে পারি? সো ফিজিক্যাল প্রিপারেশন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যদি প্রেজেন্টেশনটা কোনো সায়েন্টিফিক কনফারেন্সে বা কোনো একটা বড় জায়গাতে, অবভিয়াসলি সেখানে কাপড় চোপড়ের একটা বড় মানে ভূমিকা আছে, দামি না, মানে আমি ফর্মাল যদি পরে যাই সেটা রেডি আছে কিনা, আমার ওটাও একটা টেনশনের মানে একটা কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া আমার স্যুটটা তো রেডি নাই, বা একটা মেয়েরা হয়তো শাড়ি পরে যাচ্ছে ফর্মাল প্রেজেন্টেশনের সময়, কোথায় সব জিনিসপত্র, সেটা আগে রাতে যদি গুছিয়ে রাখা যায় এটা অনেকখানি হেল্প করে, এটা একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে যে আমার যদি হলটা সম্পর্কে একটা ধারণা থাকে যে কোথায় হচ্ছে, কি কি ইকুইপমেন্ট আছে, আমি কি মানে ওখানে অনেকে কিন্তু ক্যামেরা শাই থাকে, তো আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে পিছনে যখনই বড় একটা স্ক্রিনে তার চেহারা দেখানো হচ্ছে ভিডিওতে, সেটাতে সে বেশি নার্ভাস হয়ে যাচ্ছে। সে কিন্তু খুবই কনফিডেন্ট, সে নর্মালি দেখা যাচ্ছে যে ভালো বলে, প্রেজেন্টেশন সম্পর্কে জানে, কন্টেন্ট সম্পর্কে জানে, হঠাৎ যখন সে ভিডিওতে নিজেকে দেখছে সে ভয় পেয়ে যাচ্ছে। তো এটা যদি আগে থেকে কেউ জানে যে কি কি আছে এই রুমের মধ্যে, এই রুমের অ্যাসেসমেন্টটা করে নেয়, তাহলে সেটা অনেক ইফেক্টিভ হয়। অনেক সময় টেকনোলজি কিছু সমস্যা দেখা দেয়, তো সেটারও যদি জানা থাকে যে আচ্ছা যদি আমার এই মাইক্রোফোনটা কাজ না করে তাহলে আমার কাছে এক্সট্রা কোনো মাইক্রোফোন ওরা দিচ্ছে কিনা, একটু যদি কথা বলে নেওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। আর অডিয়েন্সের জায়গাটাতে মানে যেখানে হচ্ছে প্রেজেন্টেশনটা সেখানে একটু তাড়াতাড়ি আগে পৌঁছানোটাও জরুরি। ফিজিক্যাল আমি প্রিপারেশনের কথা বলছি, আমার প্রেজেন্টেশন 8টার সময়, আমি 7টা 55 মিনিটে দৌড়ায় যাচ্ছি, তাহলে অবভিয়াসলি আমার প্রেজেন্টেশন ভালো হবে না। আমি যদি একটা নির্দিষ্ট সময় আগে যে ওখানে পৌঁছায় একটু মানে সেটেল ডাউন করি, একটা পানির বোতল সাথে রাখি, হেল্প করবে। আর মেন্টাল প্রিপারেশন যেটা আমি অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে প্র্যাকটিস উইথ ফিডব্যাক, এটা কোনো বিকল্প নেই। এবং মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য যদি কেউ মনে করে যে একটু প্রেজেন্টেশনটা নিয়েই ডিসকাস করবে, আমি নর্মালি যদি আমার বড় প্রেজেন্টেশন থাকে তাহলে আগের রাতে প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করা যখন শেষ করি, বা আমি কিন্তু ওই টপিকেই কথা বলি আমার বাসায় আমার ওয়াইফের সাথে এবং ফ্রেন্ডের সাথে, যে আচ্ছা ধরে নিলাম কালকে আমার ডাক্তারদের মেন্টালি, আমি চেষ্টা করি ওই টপিকে কথা বলার। সেটা আমাকে আরো বেশি মানে আমার এনার্জিটাকে বুস্ট আপ করে এবং আমার নেগেটিভ মানে যে থটটা সেটা থেকে সরায় দেয়। তাছাড়া কনস্ট্যান্টলি ওই জোনের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করি, যে আচ্ছা আমার প্রেজেন্টেশন হচ্ছে এই টপিকে, যতখানি এই জোনটার মধ্যে আমি থাকতে পারি। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের দিকটা যদি আমি বলি, যে এই ক্ষেত্রে নেগেটিভ মানে এনার্জি, অনেকের শুধু নেগেটিভ থট আসে, যাতে সবাই মনে হয় আমাকে নিয়ে হাসবে আমি যখন প্রেজেন্টেশন দিব। এখন এই চিন্তাটা কিন্তু যদি একটা নির্দিষ্ট লেভেল ক্রস করে যায় যে আমাকে নিয়ে সবাই হাসবে, তাহলে কিন্তু তখন অবভিয়াসলি আপনার একটা সাপোর্ট লাগবে। সেটা আমি সাইকোথেরাপি বলি, সেটা একজন ডাক্তারের সাথে কথা বলে বা একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সাথে কথা বলে এটা আপনি দূর করতে পারবেন। কারণ এখানে পেছনে অনেকগুলো রিজন থাকে, যেটা আমি এখন বলবো না কারণ এটা আমাদের আজকের সাথে রিলেভেন্ট না। কিন্তু নর্মালি যদি আমি বলি, তাহলে এই থট গুলোর পেছনে কিছু নেগেটিভ স্ট্রেসার কাজ করে, যেটা দূর না করলে কিন্তু এই থটটা পুরোপুরি যাবে না।
আর যদি অল্প পরিমাণে থাকে যে আচ্ছা আমার মনে হচ্ছে যে হাসতে পারে, কেন হাসতে পারে সেটা আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আপনি যখন কনফিডেন্টলি একটা কথা বলবেন, মফস্বল নিয়ে আমরা কত মফু শুনতাম আগে, হ্যাঁ শ্রেয়সী, যেহেতু মানে যশোর থেকে ঢাকায় পড়তে গেছে, আচ্ছা মফস্বল থেকে এসে মফু হয়ে কত ফটফট করে কথা বলছে, কেন একটা জায়গায় উপস্থাপনা করতে গেলে তখন হাসাহাসি, অনেক কিছু কিন্তু সহ্য করেছি। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার যদি কনফিডেন্স থাকে, আমি যদি কন্টিনিউ করার ক্ষমতাটা রাখি যে আচ্ছা ঠিক আছে না তুমি হাসো, এট দ্য এন্ড আমি তো করছি, মানে আমি কন্টিনিউ করবো শেষ মুহূর্ত পর্যন্ত আমি হাসিতে, তারাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, তারাই একটা সময় এসে বলে যে না ইউ আর গুড। কারণ যারা মানে অনেক মানুষ আছে যে সোশ্যাল মিডিয়া দেখেন, কিন্তু সোশ্যাল মিডিয়াও খুব ইম্পর্টেন্ট, অনেকে ভয় পায় যে আমার এই উচ্চারণের একটা প্রেজেন্টেশন যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিপ সবাই হাসবে, অসুবিধা কি? মানে আপনার ইংলিশটা নিয়ে হাসার কথা চিন্তা করছেন, তো এটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। আপনি বাংলা সুন্দরভাবে বলতে পারেন, যদি আপনি বাংলাও ভুল ভাল করে বলেন ও মিক্সড করে বাংলাদেশি একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আমরা নিজেরা কিন্তু কথার মধ্যে অনেক চলতে ইংলিশ ব্যবহার করি, কিন্তু সেটা অবভিয়াসলি বাংলাকে বিকৃত করে না। কিন্তু যদি সেটা আপনার ফল্ট, যদি আপনি বাংলা না জানেন, আপনার কিন্তু ইংলিশ যদি আপনি না বলতে পারেন, সেটা আপনার ফল্ট না। আপনার কমিউনিকেশনে বলে অ্যাপোলজি করে নেন শুরুতে যে আমি আমার ইংলিশটা হয়তো খুব বেশি ভালো হবে না, আমি এই জন্য অ্যাপোলজি জানিয়ে দিচ্ছি, আপনি ডিসক্লেমার দিয়ে দিচ্ছেন প্রেজেন্টেশনের শুরুতে, তাহলে সেখানে তো লজ্জা পাওয়ার কোনো কারণই নাই। যিনি ওইটুকখানি ক্লিপ তৈরি করে আপনাকে লজ্জা দিতে চাচ্ছে, সেটা তার মানসিক সমস্যা, সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। একটা অপরাধীর কথা চিন্তা করে আপনি কেন মানে আপনি এটাকে নিয়ে দুঃখ পাবেন? আপনি ডিসক্লেমার দিয়েই দিচ্ছেন যে এটা আমার হতে পারে, আমি একটু নার্ভাস। অনেকে কিন্তু এটা যখন বলে শ্রেয়সী যে আমার একটু নার্ভাস লাগছে, এটা কিন্তু তার নার্ভাসনেসকে সরিয়ে ফেলে, তখন অডিয়েন্সই না অনেকটা ধীরে সুস্থে এরকম নড়ে বসে যায়, না না বা হেসে দেয়। তো এই যে একটা 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 ভরসার হাসি, এটা কিন্তু প্রেজেন্টেশনে মানে অনেক ইফেক্টিভ যাচ্ছে না, সবাই আমার সাথে আছে। এবং যারা মানে প্রেজেন্টেশন যারা দিচ্ছেন তাদের বন্ধুরা বা আমরা যারা যখন প্রেজেন্টার থাকি না, নন প্রেজেন্টার, আমাদেরও কিন্তু খুব এটা মাথায় রাখতে হবে যে একদম কষ্ট করে একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা এখানে বসে কি করছি, মোবাইলে আছে, ঠিক আছে মোবাইলে আমি নিচে গুটুগুটু করে খেলছি বা যেটা কিছু করছি, সেটা না করে যদি আমি ওইটুকখানি সময় চেষ্টা করি উনি কি বলছেন শোনার জন্য, এটা কিন্তু তাকেও রেসপেক্ট করা, কারণ আমি ফোরামে ওই রুমটার মধ্যে আছি। তারপরে আমি হঠাৎ করে কোন একটা উচ্চারণে আমি হেসে দিলাম, কিন্তু আমাকে বুঝতে হবে তিনি কোন কন্টেন্টে কথা বলছেন, সেই কন্টেন্টে তিনি ঠিক বলছেন কিনা। হ্যাঁ, কোন একটা প্রশ্ন ক্লাসের মধ্যে যদি কেউ এক্সট্রা প্রশ্ন করে আমরা সেটাতেও হাসি। যদি কেউ এক্সট্রা কোন একটা সেশনে ও তুমি বেশি মাতব্বর হয়ে গেছে, এগুলো করা যাবে না। ভালো প্রেজেন্টার হতে গেলে আপনাকে কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে। ভালো প্রেজেন্টার হতে গেলে আপনাকে শুনতে হবে। শোনা একটা স্কিল, প্রেজেন্টেশন দেওয়া যেমন স্কিল, শোনাটাও সেরকম একটা স্কিল। তো এই জায়গাটাতেও কিন্তু কাজ করতে হবে 100%, এবং খুবই এমপ্যাথেটিক ওয়েতে আমাদেরকে, তাহলে আমরা কিন্তু সায়েন্সকে আগাতে পারবো। তাহলে কিন্তু একজন প্রেজেন্টার হিসেবে আমরা ভালো প্রেজেন্টার হিসেবে নিজেকে তৈরি করতে পারবো, আরেকজনকে হেল্প করতে পারবো যাতে সে একজন ভালো প্রেজেন্টার হিসেবে তৈরি হয়। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আজকে অনেক তথ্যবহুল এবং সময় উপযোগী একটি উপস্থাপনা আজকে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। প্রেজেন্টেশন আসলে সব জায়গায় লাগে, শুধু মেডিকেল যে শিক্ষা জীবনে না, সব ক্ষেত্রেই লাগে আমাদের প্রেজেন্টেশন, ডে টু ডে লাইফ সব জায়গায় লাগে। তো আপনার এই টিপস আর সবার খুব কাজে লাগবে। আমাদের এই প্রোগ্রাম যারা দেখেছে তারা আমি মনে করি উপকৃত হয়েছে, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকের এই সেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রেয়সী। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আজকে, এবং এই টপিকটা নিয়ে আসলে আমরা বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম যে উই শুড টক অ্যাবাউট প্রেজেন্টেশন, কারণ এটা ইম্পর্টেন্ট আমাদের ছেলে মেয়েদের জন্য দরকার, জুনিয়র যারা স্পেশালি। আজকের টার্গেট অডিয়েন্স যদি আমরা দেখি শ্রেয়সী, আমি খুব আশা করছি যে আজকে টার্গেট অডিয়েন্সে হয়তো আমাদের জুনিয়র যারা ডাক্তার অথবা মেডিকেল স্টুডেন্ট তারাই আছেন। তার কারণ হচ্ছে এই ভয়টা আমাদেরকে কাটাতে হবে। প্রেজেন্টেশনের যে একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে, স্টেজ ফিয়ার আমাদের মধ্যে কাজ করে, তোতলানো, অনেকে কিন্তু দেখা যাচ্ছে স্টাম্বল করেন, সেটা তো কিন্তু লজ্জার কোনো কারণ নেই। আপনি এটা যদি আপনার কোনো বায়োলজিক্যাল কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে সেটা যদি আপনার লজ্জা পাওয়ার তো কোনো ধরনের কোনো কারণ থাকতেই পারে না। আপনার যদি মাথার মানে এরকম হয় আপনার চিন্তার মধ্যে তোতলামি আছে, যে আপনি যখন চিন্তা করছেন সেই চিন্তাটা আপনি একটা মানুষকে ছোট করার জন্য, একটা মানুষের খারাপ চিন্তা বা টক্সিক কোনো কিছু শো করছেন, সেটা আপনার দুর্বলতা হতে পারে। কিন্তু আপনি যদি ফিজিওলজি মানে একটা যদি এরকম বায়োলজিক্যাল কোনো কোনো কিছু থাকে, যেটা আমি আসলে এই শব্দটা কি বলা উচিত, কোনো একটা ডিসএবিলিটি আমার ভালো লাগে না বলতে, তো আমি বলছি যে যদি এরকম কিছু হয় যে আপনার বিশেষ কোনো একটা সাপোর্ট দরকার, বা আপনি বিশেষভাবে কোনো একটা জায়গায় হয়তো আপনার প্রতিবন্ধকতা আছে একটা, এটা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এবং অ্যাবসলিউটলি বি কনফিডেন্ট, মানে আপনার কন্টেন্ট সম্পর্কে যদি আপনি জানেন, আপনার কন্টেন্ট আপনি বলতে থাকুন, আপনি কন্টিনিউ করুন, দেখুন একটা সময় সবাই চুপ হয়ে যাবে। মানে যদি আজকে আমি এরকম হতো যে আমার স্কুল বা কলেজে যখন আমি বুলিং এর শিকার হচ্ছি, ডিরেক্টলি আমি বলি বুলিং কিন্তু একটা বড় টার্ম,
বুলিং বলতে গেলে কিছু মেকানিজম লাগে। বুলিং আর একদম একবার আমাকে বলে চলে গেল, আমি লিটারালি আমি বুলিং এর শিকার হয়েছি। ভয়েস টোন নিয়ে, এটা নিয়ে এভাবে নেচে নেচে কথা বলছি কেন। তো যদি আমি থেমে যেতাম তাহলে কিন্তু আজকে আমি যে কাজগুলো করছি সারা পৃথিবীতে বা বাংলাদেশে বা ছেলে মেয়েদের করে এতগুলো জুনিয়র ছেলে মেয়েকে নিয়ে কাজ করার যে শুরু করছে, এটা কিন্তু আমি করতে পারতাম না। কোন একটা প্রেজেন্টেশনে আমি এক ফোটাও ভয় পাই, যেই অডিয়েন্সে থাকুক না কেন। তার কারণটা কিন্তু এই না যে আমি ওভার কনফিডেন্ট, আমি জানি যে আমি যেটা জানি না সেটাও আমি স্পষ্ট করে বলবো যে আমি জানি না। সো আমার ভয় পাওয়ার কিছু নাই, যেটা আমি জানি আমি সেটুকখানি বলবো, যেটা আমি জানি না আমি বলবো যে আমি জানি না। সো এই লজ্জাটা যদি আমাদের মধ্যে মানে না থাকে, যে মানে আমাদের সোজা কথা থামা যাবে না, আমাদের we need to talk, we need to continue with what we are believing in, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নিজের উপর বিশ্বাসটা রাখা, এবং তাহলে কিন্তু প্রেজেন্টেশনের যে আনন্দের যে জায়গাটা, যে একটা প্রেজেন্টেশন যখন আমি দিচ্ছি মানুষ আমার কথা শুনছে বা আমি ইফেক্টিভলি যেটা বলতে চাচ্ছি সেটা আমি বলতে পারছি কিনা, সেটা কিন্তু খুব একটা আনন্দ দেয়, সেই দিনটা খুব সুন্দর হয়ে যায়। আমি যখন কোনো একটা লাইভ সেশনে আসি, লাইভ সেশনটা যদি কেউ বলে যে না ভাইয়া উপকৃত হয়েছে, একজনও, নট নেসেসারি যে কয়েক হাজার মানুষের শুনতে হবে, কোনো দরকার নেই, একজন দুজন শুনেও যদি বলে যে না আমার ভালো লেগেছে বা আমার এখান থেকে আমি ভয়টা আমার কেটে গেছে, আমার মনে হয় যে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। মেডিকেল স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই ভয়টা অনেক কাজ করে, আমি যেটা নিজেও দেখেছি, আমি পরেও দেখেছি, তারা শুধু একটা কি জানি একটা ভয়ের মধ্যে পড়ে যায় যে আচ্ছা টিচাররা কিভাবে নিবেন, আমাকে ফেল করিয়ে দিবেন। প্রেজেন্টেশনের জন্য কোন টিচার ফেল করাবে না, প্রেজেন্টেশন যে দিচ্ছেন আপনি, তোমরা দিচ্ছ যারা জুনিয়র, এটাতেই কিন্তু টিচাররা খুশি হন। আমি শিক্ষক হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে মানে একজন শিক্ষক কিন্তু এটাই দেখতে চান যে তার ছাত্র বা ছাত্রী সাহসটা করে এগিয়ে এসেছে। ভুল হোক, ভুল তো হবেই, বড় বড় শিক্ষকরাও ভুল করছেন। বড় বড় এই যে কোভিড এর সময় আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় মানে WHO কতবার তাদের মতামত চেঞ্জ করছে। তার এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে নলেজ কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, মানে কোনো জ্ঞানই কিন্তু একেবারে কনস্ট্যান্ট না, যেটা মানে আমরা যে ধর্মীয় শিক্ষা সেটাকে আমরা যদি আলাদা রাখি, সেটা তো অবভিয়াসলি সেটাতে কোনো পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু যেটা সায়েন্সের কথা যদি আমি বলি, প্রতিনিয়ত নতুন নতুন তথ্য অ্যাড হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস সম্পর্কে আমরা জানছি। কেউ একটা জানে। আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, প্রেজেন্টেশনে কি ভয় পায়, এই স্যার এভাবেই শুনতে চান, এই ম্যাডাম এইটা পছন্দ করেন। এখন কোন স্যার কোন ম্যাডাম কিভাবে শুনতে চান, কিভাবে পছন্দ করেন, সেটা তো কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না। স্ট্যান্ডার্ড হতে পারে জার্নাল, স্ট্যান্ডার্ড হতে পারে আচ্ছা ল্যান্ডসেট কি বলছে রিসেন্ট, বা ডেভিড স্যারের রেফারেন্সও যদি কেউ ব্যবহার করে, সেটা একটা খুব ভালো ইফেক্টিভ একটা কিছু হতে পারে। কিন্তু আমরা কিভাবে চিন্তা করি, আমার এই স্যার এইভাবে শুনতে ভালোবাসেন, পরীক্ষাতে এইভাবে শুনতে। সো এটা একটা রং ওয়ে। অ্যাক্সেসে অনেক শিক্ষকরা আছেন, আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে এই টেন্ডেন্সি থেকে যদি আপনারা না বের হতে পারেন, তাহলে আমরা জুনিয়রদেরকে কিভাবে শেখাবো? আমি না থাকলে তো আমার চিন্তাটাও থাকবে না, কিন্তু আমি যদি না থাকি, তাহলে আমি যদি সঠিক শিক্ষাটা দিয়ে যেতে পারি যে তুমি এই রেফারেন্সটা ফলো করো, তুমি এইটা থেকে বলো, তুমি নতুন রিসার্চ গুলো বোঝার চেষ্টা করো, তাহলে তো সেটা একটা ইফেক্টিভ নলেজ হতে পারে। আমাদের কারণ নলেজ পরিবর্তনশীল, এটা ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের ছেলে মেয়েদেরকে এই ভয়টা থেকে আসলে বের হয়ে আসতেই হবে। ফেলের ভয়, জুজুর ভয় করে থাকলে হবে না। একটা মেডিকেল স্টুডেন্ট যখন দেখতে, মানে আমরা কিন্তু এমনিতে 5 বছর ধরে পড়ি, তারপর আরো 1 বছরের ইন্টার্নশিপ, এর মধ্যে সাপ্লি আমাদের সবার লাইফে আসে। আমি নিজেও সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছি, আমাদের এই ফাইনাল প্রফের সময় 6 মাস গ্যাপ হচ্ছে, কারোর 1 বছর। এটার জন্য কি আমরা আত্মহত্যা করে মরে যাবো? কারণ মেডিকেল সিস্টেমটাই এটা। ইস্যুটা হচ্ছে যে মেডিকেলের সিস্টেমে এটা থাকবে। এখন এইটার মধ্যে থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমাদের এই ভয়গুলো নিয়ে আটকে থেকে নিজেদের পোটেনশিয়ালিটি নষ্ট করা যাবে না। আমাদের পোটেনশিয়ালিটি গুলোকে একদম স্পেসিফিকলি সামনে আনতে হবে, যে স্টুডেন্টের এই যে স্টুডেন্টশিপ টাইমটা, এটাই পারফেক্ট টাইম আমাদের স্কিল ডেভেলপ করার জন্য। সেটা আমি লিডারশিপ বলি, সেটা আমি প্রেজেন্টেশন বলি, সেটা আমি বেসিক রিসার্চ মেথড বলি, সেটা আমি বেসিক স্ট্যাটিস্টিক্স বলি। এই জিনিসগুলো প্রত্যেকটা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্টের ফিউচার লাইফে লাগবে। ক্লিনিশিয়ান হবে, তাকে কি এমডি পরীক্ষা দিতে হবে না, কেএমএস পরীক্ষা দিতে হবে না, সেখানেও রিসার্চ আছে। এফসিপিএস, সেখানেও রিসার্চ আছে। যারা পাবলিক হেলথে যাচ্ছে, রিসার্চ তাদের লাগবেই। প্রেজেন্টেশন প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হওয়ার পর কখনো না কখনো কোথাও না কোথাও দিতে হবে। একটা সহজ উদাহরণ, এই যে কোভিড এর বেসিক যে আমরা স্বাস্থ্য শিক্ষাটা দিচ্ছি, সেটা আমরা কিভাবে পৌঁছাচ্ছি মানুষের কাছে? হ্যাঁ, হাত ধোয়ার যে ব্যাপারটা, আমরা কি শুধু বড় বড় স্ট্যাটিস্টিক্স, আমরা কিন্তু ছবি দিয়ে, ভিডিও দিয়ে সহজ করে করে বোঝানোর চেষ্টা করছি। ডাক্তাররা কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে খাচ্ছেন। তো কেউ যদি ইফেক্টিভ ওয়েতে স্ট্র্যাটেজি গুলো শিখে আসতেন, তাহলে তারা আরো সুন্দর করে বলতে পারতেন, অপ্রাসঙ্গিক কথা কম বলতেন, প্রাসঙ্গিক ভাবে বুঝিয়ে বলতে পারতেন। বলছেন, যারা জানেন তারা সুন্দর করেই বুঝিয়ে বলছেন, এবং কখনোই তারা কোনো মানে অনেককে আমি দেখেছি যে একটা ইনফিউরিটি কমপ্লেক্স থেকে হয়তো বা কোনো একটা ফোরামে গেলে চেষ্টা করেন যে ভুল ইংলিশে হলেও অর্ধেক কথা বলার, অথচ সেই ফোরামে অডিয়েন্স যারা আছে হয়তো 100 জনই বাঙালি। তো আমি যখন জানি যে আমার অডিয়েন্স 100 জনই বাঙালি, তখন তো আমার শুধু শুধু বলার দরকার নেই। তখন আমি যেই আমার বাংলাতে আমি সুন্দর করে বুঝিয়ে বলি যাতে সবাই বুঝতে পারে। আবার যখন আমি জানি আমার অডিয়েন্সের মধ্যে একজনও বিদেশি আছে, তখন অবভিয়াসলি তাকে রেসপেক্ট করে আমি ইংলিশে কথা বলবো।
সো সেই ইংলিশটা কতটুকু ব্রিটিশ ইংলিশ হচ্ছে বা আমেরিকান ইংলিশ হচ্ছে তার থেকে ইম্পর্টেন্ট ইংলিশটা ইংলিশ হচ্ছে কিনা বুঝতে পারছেন কিনা আপনি। সো এই জিনিসগুলো খুব 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 ইম্পর্টেন্ট। একদম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা, প্রাইভেট মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল এগুলো থেকে বের হয়ে আসা এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারা, যে আমাকে একদম প্রপারলি একটা এমন মেডিকেল স্টুডেন্ট থেকে ডাক্তার হতে হবে যে কর্পোরেট লাইফ সম্পর্কে জানবে। কারণ একটা ডাক্তারকে কিন্তু এখন কর্পোরেট লাইফে আমাদেরকে এক্সপ্লয়টেশন করার সুযোগটা কেন পায়, কারণ আমরা জানি না, আমরা অনেক কিছু সম্পর্কে আমাদের নলেজ নাই, আমরা একটা কুয়ার মধ্যে বসে থাকি। সো ওই কুয়ার থেকে বের হতে গেলে প্রেজেন্টেশন স্কিল একটা সম্ভব বড় আর্ট, একটা ওয়েপন, যে এটা যখন আমি কনফিডেন্টলি কথা বলবো, আমার কনফিডেন্স আমার বোল্ডনেস আমাকে আরো 10টা মানুষের থেকে আলাদা করে দিবে। সো এই যখন আমি আলাদা করে নজরে পড়বো তখনই কিন্তু আমি আমার কাজটা সুন্দর করে করতে পারবো, ইফেক্টিভলি আমার কথাটা পৌঁছে দেবো, পলিসি লেভেল পর্যন্ত আমি আমার কথা পৌঁছাতে পারবো। সেই জন্যই খুব ইম্পর্টেন্ট ফর আ মেডিকেল স্টুডেন্ট টু নো হাউ টু প্রেজেন্ট ইফেক্টিভ প্রেজেন্টেশন এবং কিভাবে সে তার নলেজটাকে কন্টিনিউয়াস আপগ্রেড করতে পারবে, স্কিল অ্যাকোয়ার করে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাক্সিস। আবারও আমি অ্যাক্সিসের সাথে অনেকদিন ধরে কাজ করছি, তো ভালো লাগছে, ডিফারেন্ট টপিকে অ্যাক্সিস সুযোগ দিচ্ছে কথা বলার। সো নেক্সট ইনশাআল্লাহ আবারও কথা হবে সবার সাথে। জি ভাই, কিছু কমেন্ট এসেছে, আমি একটু পড়ছি। আচ্ছা, থ্যাঙ্কস, এরকম একটা সেশন দরকার ছিল, লিখেছেন ইয়ামিন খান। অ্যান্ড এমডি আবু মুসা লিখেছে অস্থির সেশন। আয়েশা আলম প্রান্তি লিখেছে গ্রেট প্রেজেন্টেশন বাই ডক্টর দীপ ভাইয়া অ্যাজ অলওয়েজ। তো ভাই Thank you, অনেক sir. সুন্দর প্রেজেন্টেশন, আশা করি আমরা সামনে আপনাকে আরো সেশন গুলোতে আপনাকে আমরা পাবো। নিয়মিত এরকম টিপস দিয়ে আপনি আমাদের সাথে থাকবেন, অ্যাক্সিস মেডিকেল স্কুলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অবশ্যই ভালো থাকবেন।